ওকে, তো গুড ইভিনিং সবাইকে। ভালো আছো তো সবাই? জি স্যার, আপনি ভালো আছেন? এই তো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো সবাই। তো আমি তোমাদের দেখো, তোমাদের যে তিনটা বাংলায় যে সাবজেক্টগুলো থাকে তার লেকচার গাইড মনে বার হয়েছে, ঠিক আছে? তো তোমরা কি গাইড টাইড কিনেছো না কি অবস্থা? না স্যার, স্যার এখনো কিনি নাই কেনা তো। হয়নি। আচ্ছা, না তাহলে স্যার দ্রুত নিয়ে কিনি নাই ফেলো। এখন। আগামী এক সপ্তাহ মোটামুটি প্রথমটা নিয়ে নিবা। প্রথমে যেটা কমন সাবজেক্ট না আমাদের, কোনটা যেন কমন ছিল এর আগে? তোমাদের কমন সাবজেক্ট কোনটার ভিতর? বাংলাদেশ ইতিহাস। স্যার জি ইতিহাসটা স্যার। কমন। জি স্যার। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাস। আর আইসিটি। আচ্ছা, আইসিটি। হ্যাঁ, তাহলে প্রথমত বাংলাদেশের ইতিহাস, আইসিটি সম্পর্কে আমি হয়তো কিছু হেল্প করতে পারবো কিনা জানি না। তো এক্ষেত্রে ওই যে তোমার বাংলাদেশের যে ইতিহাস, ওটা থেকে আগামী দিন থেকে আমি আগামী দিন বলতেছি, আমি আগে বইটা আমিও হাতে পাই নাই, বইটা আমি হাতে পেয়ে নিই। আর আগামী সপ্তাহের মধ্যে হয়তো তোমাদের মেজর যে সাবজেক্টগুলো সেগুলো চলে আসবে বই। তারপরে আমরা মোটামুটি কোশ্চেন আনসারগুলো আরও ভালো করে ইয়ে করতে পারবো, ঠিক আছে? হুম। আহ, তো আপাতত বাংলাদেশের ইতিহাস এই বইটা নিয়ে নিবা। এই বই থেকে আমি পড়া দিব, ঠিক আছে? স্যার তো আমাদের কি মেজর সাবজেক্টের বই আসবে নাকি গাইড? সম্ভবত গাইডের কথাই ইয়া হচ্ছে, বই এখন আসবে কিনা বলা যাচ্ছে না, ঠিক আছে? স্যার বই তো হচ্ছে পরে যেটা কেনা হয়েছে এটাই হচ্ছে নতুন সিলেবাসের, হ্যাঁ মানে হ্যাঁ, এরপরে হচ্ছে প্রশ্ন দিয়ে আলাদা করে আসবে নাকি গাইড আসবে এটা? এখন হয়তো গাইড টাইড আসতে পারে। হ্যাঁ, প্রশ্ন কেমন হবে না হবে সেগুলো নিয়ে, ঠিক আছে? বইটই দেখা যাক কি আসে না আসে, তবে যেহেতু এটা হাতে পাওয়া গেছে এগুলো নিয়ে আমরা পড়া শুরু করি, ঠিক আছে? এই স্যার জন্য আমরা লেকচার কিনবো? হ্যাঁ, লেকচার গাইডটা কিনবা, কারণ অন্যান্য গাইড থেকে আমার লেকচারটাই ভালো লাগে, ঠিক আছে? এ পর্যন্ত আমি লেকচারটা ইউজ করে এসেছি। কোশ্চেনের আনসারগুলো সহ মোটামুটি একটু মানটা ভালো লাগে, যদিও একদম 100% না, তারপরেও অন্যান্য গাইড থেকে ভালো লাগে। তারপরেও বলবো যে কমপক্ষে দুটা করে গাইড কেনার চেষ্টা করবা তোমরা, ঠিক আছে? দুটা করে কিনে কোশ্চেন আনসারগুলো ভালো করে প্রিপারেশন নিতে পারলে A+ পর্যন্ত পাওয়া যায় এতে। হ্যাঁ, অতএব বাংলা সাবজেক্টগুলো কিন্তু তোমাদের হচ্ছে মেইন সাবজেক্টের মধ্যেই, অতএব এগুলো নন মেজর বলে কিছু নাই। আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেহেতু এই বাংলা সাবজেক্ট থাকে, এই দুটা সাবজেক্টের সাথে মিল রেখে তোমাকে কমপক্ষে 3.30 উপরে পয়েন্ট রাখতে হবে ফার্স্ট ইয়ারে। যদি না রাখতে পারো তাহলে আলটিমেটলি ফোর্থ ইয়ার পর্যন্ত কিন্তু ফার্স্ট ক্লাস থাকবে না। কি কথা বোঝা গেছে? আর এই ক্ষেত্রে তোমাকে যথেষ্ট হেল্প করবে এই বাংলা যে সাবজেক্টগুলো আছে আইসিটি সহ, আইসিটি যোগ হওয়ার কারণে তোমাদের আরও সুবিধা হয়ে গেছে আর কি। এই জন্য তোমাদের এই সাবজেক্টগুলো যদি A+ রাখতে পারো, আর ওইগুলোতে যদি B+ বা তার উপরে রাখতে পারো, তাহলে তোমার মোটামুটি 3.30 উপরে, 3.40 বা এরকম বা তারও উপরে পয়েন্ট থাকতে পারে, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, কীভাবে পড়াশোনা করতে হবে, কীভাবে আমি 3 পয়েন্ট বলি না, শুধু বলি 3.30 উপরে যেন ইয়া থাকে, পয়েন্ট থাকে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, ঠিক আছে? যদিও আমার কাছে যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত পড়তেছে, থার্ড ইয়ার পরীক্ষা পর্যন্ত 3.30 কিন্তু অনেকে উপরে অনেকেই আছে, 3.50 পর্যন্ত পেয়েছে। তো সেই জন্য তোমরা যদি নিয়মিত ভালো মতো পড়াশোনা করো, পয়েন্ট ভালোই পাবা। হ্যাঁ, তো এবার একটু জটিল হবে, কঠিন হবে, এই কারণে যে ব্রিফ কোশ্চেন বা শর্ট কোশ্চেন আলাদাটা ভাগ ছিল, এতে তোমাদের কোশ্চেন দিলে কমন পাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু এবার যেহেতু সৃজনশীল আকারে হচ্ছে, ঠিক আছে? অতএব কোশ্চেন ওইভাবে তো একটা দুটা করে দেওয়া মুশকিল হবে। তো ব্রিফ শর্ট ভাগ করে দিব, আবার ওইগুলোকে কম্বাইন করেও দিব, যাতে তোমাদের যদি কম্বিনেশনে কোশ্চেন আসে তাহলে একরকম হবে, আর যদি সিঙ্গেল কোশ্চেন আসে তাহলে আরেক রকম হবে। হ্যাঁ, তো সব মিলাই আমি মোটামুটি গত ফার্স্ট ইয়ারের থেকে এবার পরিশ্রমটা একটু বেশি হবে আমার, কারণ সব ধরনের কোশ্চেনই করতে হবে, সিঙ্গেল কোশ্চেনও দিব, সাথে সাথে তোমাদের যে কম্বাইন্ড কোশ্চেন হয় বা হবে সেগুলোও দিয়ে দিব, তাহলে তোমরা সব ধরনের প্রিপারেশন নিয়ে যেতে পারবা আর কি, ঠিক আছে? তো এই জন্য স্যার, হ্যাঁ বলো। হুম। রিডিং স্কিল আর রাইটিং স্কিল নাকি আগে যেরকম ছিল সেরকমই থাকবে, একজন ম্যাম বলছে। সেটা এখনও আমরা নিশ্চিত না। হ্যাঁ, যদিও আমরা এখনও নিশ্চিত না এরকমটা শোনা যাচ্ছে, অতএব যেটা এখনও নিশ্চিত না সেটা আমি বলি না, ঠিক আছে? তো আগে জি হাতে স্যার। পাই, আগে বুঝি, তারপরে কথা বলবো। তার আগে আইডিয়া দিয়ে কথা বলে লাভ নাই। হ্যাঁ। জি স্যার। আচ্ছা।
অন্তত রাইটিং স্কিলসে না হলেও রিডিং স্কিলসে তোমার অন্তত আগের মতো না থাকলে একটু ঝামেলা হয়ে যাবে, কারণ প্যাসেজ থেকে বড় কোশ্চেন আনসার লেখা 8 মার্কের, এই 10 মার্কের, সেটা একটু কঠিন হয়ে যাবে। এই জন্য হয়তোবা সেখানে জড়িয়ে পেঁচিয়ে দিতে পারে কিছু কোশ্চেন, সেটা আলাদা বিষয়। তো দেখা যাক কী হয়। যেহেতু আমরা অলরেডি 5 মাস পার করে এসেছি, এখনও আমরা মানে এগুলো পেলাম না, এটা খুবই দুঃখের বিষয়। ফার্স্ট ব্যাচ হিসাবে তোমরা আসলে একটু, সেকেন্ড ব্যাচ থেকে আর সমস্যা হবে না, তারা ভালোই সব কিছু বুঝেই উঠবে, কিন্তু তোমাদের আসলে খুব পিছিয়ে গেলা আর কি একটু। তো ঠিক আছে, আমরা আজকের গল্পটাকে শেষ করে নিই, তারপরে আগামী দিন আমরা কোশ্চেন কীভাবে আনসার করবা সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই যে তেমন 4th ইয়ারের কোশ্চেনের আনসার প্রিপারেশন চলছে, ঠিক আছে? এভাবে করে প্রতিনিয়ত কোশ্চেন আপডেট করা হয়, আনসারগুলো দেওয়া হয়, হ্যাঁ? অতএব টেনশন নেওয়ার কিছু নাই, এটা 4th ইয়ারের একটা আপডেট করছিলাম। শুধুমাত্র তোমাদের কাজ হচ্ছে যা দিব সেগুলো ভালো করে পড়া, ঠিক আছে? উদ্ভাবদা চিন্তা বাদ দিয়ে, উদ্ভাবদা চিন্তা বুঝো, উল্টা পাল্টা চিন্তা বুঝো। দুশ্চিন্তা করা, প্রেশার নেওয়া না নেওয়া। উল্টাপাল্টা চিন্তা করা মানে সারা বছর চিন্তা করতে করতেই পার করে ফেলা যে স্যার কী পড়বো, কার কাছে পড়বো, ঠিক আছে? তো মিলন স্যারের কাছে এক ঢু মারতেছি, আরেক স্যারের কাছে আরেক ঢু মারতেছি, আর একজনের কাছে আরেক ঢু মারতেছি, এভাবে করতে করতে মোটামুটি 6-7 মাস পার হয়ে গেছে। হ্যাঁ, কোথায় গেল সেটা? আচ্ছা, আমরা পড়ছিলাম কি জানো, দ্য ফ্রুট অফ মাই উমেন, না? আজকে আমরা শেষ করব, যদি আধা ঘন্টা সময় বেশিও লাগে থাকবা সবাই, ঠিক আছে? এখান থেকে আমরা শুরু করব নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আমরা দেখলাম গল্পটাতে মোটামুটি রাইটার কি করছেন বলো? কখনো অতীত স্মৃতিচারণ করছেন, কখনো বর্তমান বিষয়টাকে বর্ণনা করছেন। বর্তমানে এসে আমরা একটু অন্যদিকে চলে গেছি, তাই না? গল্পটাতে দেখে মনে হচ্ছে জি স্যার। জি স্যার। তার ওয়াইফকে যেন সেই ফুলের টবে এসে লাগিয়েছে নাকি, সেখান থেকে পাতা হচ্ছে, ফুল হচ্ছে, গাছ হচ্ছে, ফল হবে, এরকম একটা কিছু। তো দেখা যাক আমরা গল্প ছলে এটাকে কি বুঝতে পারি। যদি আমি এখনও ক্লিয়ারলি বলছি না গল্প কি বলে, আমি সেটাকে আগে বুঝি, তারপরে আমরা আমাদের বিস্তারিত থিমেটিক ডিসকাশনটা পরে হবে। আচ্ছা, আর তোমাদেরকে যে শিটগুলো দেওয়া হয় ওগুলো কি পড়ো তো, না কি অবস্থা বলো তো? আমি যে টিটগুলো দিই ওগুলো কি পড়ো? জি জি স্যার, স্যার। পড়া হয়। একদম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বা, কারণ তোমাদের এবারে কোশ্চেন টাইপ যেহেতু ভিন্ন, হ্যাঁ, সৃজনশীল টাইপের, এই জন্য ভিতর থেকে কোশ্চেন আসলে কিন্তু যদি না পারো তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। জীবন একটাই। স্যার, এটা আসলে ফিট দেওয়া হয়নি। হ্যাঁ বাকিগুলো পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এটা তো এখনো হ্যাঁ, এটা পড়া আগে হয়নি, মানে গল্পটা এটা পড়ে fit শেষ দেওয়া করবো, হয়নি। তারপরে দিব। হুম, জি স্যার। আগে গল্পটা পড়ে শেষ করে নিই, তারপরে দিব। জি স্যার। আচ্ছা, তো আমরা এখান থেকে শুরু করি। দ্য এল্ডারলি ডক্টর। এল্ডারলি মানে কি বলো তো? এল্ডারলি মানে কি? বয়স্ক। বয়স্ক, তাই তো? মোটামুটি বেশ বয়স হয়ে গেছে এমন। তাহলে এল্ডারলি ডক্টর রিপিটেডলি র্যাপ দ্য স্টেথোস্কোপ উইথ হিজ ফিঙ্গার। স্টেথোস্কোপ কি? স্টেথোস্কোপ চিনি আমরা? জি স্যার। জি স্যার। কি জিনিস? জি স্যার। ডাক্তার নার্সরা গলায় নিয়ে ঘুরে নাকি? হ্যাঁ, হ্যাঁ। বিশেষ করে হার্টবিট বা প্রেশার মাপার সময় এটাকে ইউজ করা হয়। তো দেখবা যে এই টেথোস্কোপের এই মাইক্রোফোনটা ওকে আছে কি না, তার আগে প্রথমে আঙুল দিয়ে সে মাইক্রোফোনে যেমন আমরা কথা বলার আগে একটু টোকা দিই না, ওইরকম করে ট্যাপ
এই যে র্যাপ করা, টোকা দেওয়া, হ্যাঁ, এই জায়গায় টোকা দিলে কানে বোঝা যায় যে আমার মাইক্রোফোনটা ঠিক আছে কিনা। এটা এক ধরনের মাইক্রোফোন টাইপের জিনিস, তাই বলছে যে র্যাপড, তাহলে রিপিটেডলি র্যাপ দ্যাট স্টেথোস্কোপ উইথ হিজ ফিঙ্গার। মাটারিং, মাটারিং মানে কি বলো? মাটার মানে বিড়বিড় করা, মুখ দিয়ে অস্পষ্টভাবে কোনো কথা বলা, ঠিক আছে তো? তাই বলছে মাটারিং দ্যাট মাই ইনসাইডস ওয়ার অ্যাজ সাইলেন্ট অ্যাজ দ্য গ্রেভ। তাহলে মাই ইনসাইড, এটা মাই বলতে কার বোঝানো হচ্ছে? ওয়াইফের। না, লেখকের। লেখকের। মাই শব্দটা আসলে কি ওয়াইফ আসবে না লেখক আসবে? গল্পটা কার পার্সপেক্টিভে বলা হচ্ছে, ওয়াইফের নাকি রাইটারের, হাজবেন্ড? হ্যাঁ, লেখক বা হাজবেন্ড, তাই তো? হ্যাঁ, রাইটার বা হাজবেন্ড পার্সপেক্টিভে কিন্তু কথাটা বলা হচ্ছে। অতএব এখানে অসুস্থটা মনে হয় আমাদের এবার রাইটার নিজে হয়ে গেল নাকি? জি স্যার। তাই বলছে কি মাটারিং দ্যাট, মানে বিড়বিড় করে বলছে যে মাই ইনসাইডস ওয়ার অ্যাজ সাইলেন্ট অ্যাজ দ্য গ্রেভ। অ্যাজ সাইলেন্ট অ্যাজ দ্য গ্রেভ মানে হচ্ছে খুবই নীরব, ঠিক আছে? খুবই নীরব, অ্যাজ সাইলেন্ট অ্যাজ দ্য গ্রেভ, এটা একটা ফ্রেজ। মানে কবরের ভিতরে কি সাউন্ড থাকে কোনো? কবরের ভিতরে কি কোনো সাউন্ড থাকে? না স্যার। না স্যার। তো ওটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে জাস্ট সাইলেন্সটাকে বোঝানোর জন্য। দ্যাট দ্য অনলি সাউন্ডস ওয়ার, শুধু একটা সাউন্ডই শুনতে পাচ্ছি, সেটা হলো দ্য ইকোয়িং গাস্ট অফ আ ডিস্ট্যান্ট উইন্ডস। তার মানে ডক্টর তার স্টেথোস্কোপের মাধ্যমে যে সাউন্ড শুনতে পাচ্ছে সেটা হচ্ছে ওই দূরে হয়তো বাতাস হচ্ছে, বাতাসের যে দমকা বাতাস হচ্ছে তার যে ইকোয়িং সাউন্ডটা সে শুনতে পাচ্ছে তার ওই স্টেথোস্কোপ দিয়ে। তা হি পুট দ্য স্টেথোস্কোপ ডাউন অন দ্য টেবল, সে রেখে দিল, অ্যান্ড শিফটেড দ্য আল্ট্রাসাউন্ড মনিটর। আল্ট্রাসাউন্ড, তাই তো? আল্ট্রাসাউন্ড যে মনিটর, মনিটর কি? আল্ট্রাসাউন্ড কি? ওই যে বিশেষ করে ভিতরের, হ্যাঁ, বিষয়গুলোকে দেখার জন্য একটা কম্পিউটার মনিটর ইউজ করা হয় নাকি? আর সাথে কানে থাকে একটা জিনিস আর হাতে থাকে একটা জিনিস, যেটা দিয়ে পুরো ভিতরের সাউন্ড, তার ভিতরের পিকচারগুলোকে দেখা হয়। তো সে স্টেথোস্কোপটা টেবিলে রাখলো এবং আল্ট্রাসাউন্ড মনিটরটা একটু সরিয়ে কী বলছে দেখো, আই লে স্টিল, আমি তখনও শুয়েছিলাম, অ্যাজ হি স্মিয়ার্ড আ ক্ল্যামি জেল অনটু মাই স্টমাক। দেখবা যে মেয়েরা বিশেষ করে, তাই না, মেয়েদের যখন প্রেগনেন্সিজনিত কারণে ভিতরের বিষয়গুলোকে চেক করার জন্য যায় তখন কি হয়, এক ধরনের জেল মাখানো হয় পেটের উপরে, হ্যাঁ, জেলটা আরও বেশি এটাকে স্বচ্ছ করে। দেখো, আই লে স্টিল, আমি তখন শুয়েই ছিলাম, অ্যাজ হি স্মিয়ার্ড আ ক্ল্যামি জেল, স্মিয়ার্ড মানে মাখানো, তাই তো, মাখানো, ক্ল্যামি মানে আঠালো জেল, অনটু মাই স্টমাক, অ্যান্ড দেন রাব দ্য কোল্ড স্টিক শেপ টুল ওভার মাই ফ্লেশ। ওই যে আল্ট্রাসাউন্ড করার জন্য এক ধরনের কি বলবো, ওই যে স্টিক শেপ একটা টুল পেটের উপরে এরকম নাড়ানো হয় বা মাংসের উপরে, ফ্লেশের উপরে নাড়ানো হয়, তাতে কি হয় ভিতরের পিকচারটা দেখা যায়। তা হচ্ছে দেন রাবড, রাব মানে ঘষানো, উপর দিয়ে ঘষানো হয়, ঠিক আছে তো? দেন রাবড আ কোল্ড স্টিক শেপ টুল ওভার মাই স্টমাক, মেথডিক্যালি ট্রাভেলিং ডাউন ফ্রম মাই সোলার পেলাস টু মাই লোয়ার স্টমাক। ঠিক আছে তো? তাহলে মেথডিক্যালি ট্রাভেলিং মানে কি, ওই স্টিকটাকে সে নাড়াচ্ছে, এপাশ থেকে ওপাশে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? কোথা থেকে? সোলার প্লেক্স। সোলার প্লেক্স বলতে কোন অঙ্গকে বোঝায় দেখি? এই যে এই জায়গাটা, তো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসা যাওয়া করছে, ঠিক আছে তো? এই যে দেখো সোলার প্লেক্স, এই অংশ, এই জায়গাটাকে বোঝায়, কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আ কমপ্লেক্স অফ গ্যাঙ্গিলা অ্যান্ড রেডিয়েটিং নার্ভ অফ দ্য সিম্প্যাথেটিক সিস্টেম অফ দ্য পিট অফ দ্য স্টমাক, মানে স্টমাকের ওই অংশ থেকে। তাহলে ওখান থেকে কি করছে, একটা ওই যে টুল আমার শরীরের উপর, চামড়ার উপরে নড়াচ্ছে, সোলার প্লেক্স থেকে শুরু করে লোয়ার স্টমাক পর্যন্ত নিয়ে যাচ্ছে বারবার। অ্যান্ড থ্রু দ্যাট টুল, ওই টুলের মাধ্যমে, যন্ত্রের মাধ্যমে, ইট সিমড, মনে হলো যেন, অ্যান ইমেজ অফ মাই ইনসাইডস ওয়াজ ট্রান্সমিটেড টু দ্য মনিটর। হ্যাঁ, তাহলে আমার ভিতরের ছবি কোথায় দেখা যাচ্ছে? ওই মনিটরে। সেটা কেমন? ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো মনিটর তখন ছিল, সাদা কালো মনিটরে দেখা যাচ্ছে, ঠিক আছে? সে দেখতেছে আর কি বলতেছে,
ইট ইজ নর্মাল হি মাটার্ড ক্লিকিং হিজ টাং। হ্যাঁ, তাহলে এরকম করে না, এটা হচ্ছে ক্লিক টাং, তাই তো সাউন্ড করছে আর বলছে কি নর্মাল। হোয়াট উই আর লুকিং অ্যাট নাও ইজ ইউর ইনটেস্টাইন, বলছে এখন আমরা যা দেখছি সেটা হলো তোমার ইনটেস্টাইন। ইনটেস্টাইন মানে বুঝো? কোন অংশকে বোঝায় বডির? পেটের নাড়িভুড়ি, এই যেগুলোকে বলা হয়, ঠিক আছে তো? এগুলোকে বলা হয় কি ইনটেস্টাইন। এখন সেই ইনটেস্টাইনের বিষয়গুলো দেখা হচ্ছে ভিতরের, তাই বলছে দেয়ার ইজ নাথিং রং উইথ এনিথিং দেয়ার, বলছে সেখানেও কোনো ভুল বা কোনো অসুস্থতা দেখা যাচ্ছে না। এভরিথিং ওয়াজ ডিক্লেয়ার্ড নর্মাল, তাহলে ভিতরের সব কিছুকে নর্মাল দেখা হলো। স্টমাক, লিভার, ইউটেরাস, কিডনিজ, দে আর অল ফাইন, সব কিছু ভালো। হোয়াই কুডন্ট হি সি দ্যাট দিস অর্গানস আর স্লোলি অ্যাট্রোফাইং সুন টু ডিসঅ্যাপিয়ার? হ্যাঁ, হোয়াই কুডন্ট হি সি দ্যাট দিস অর্গানস, দিস অর্গান মানে এই অর্গানগুলো আস্তে আস্তে কী হচ্ছে, মানে ডাক্তার দেখতে পেলো না, সব নর্মাল বললো, অথচ এগুলো কেমন হয়ে যাচ্ছে, অ্যাট্রোফাইং হচ্ছে। অ্যাট্রোফাইং মানে কি বলছিলাম গতদিন, পাইছিলাম এটা? এই শব্দটা পেয়েছিলাম। দেখো অ্যাট্রোফাই মানে কি, নষ্ট হয়ে যাওয়া আস্তে আস্তে। হ্যাঁ, দেখো ওয়েস্ট অ্যাওয়ে, ঠিক আছে, অথবা গ্র্যাজুয়ালি ডিক্লাইন ইন ইফেক্টিভনেস অর ভিগার ডিউ টু আন্ডার ইউজ অর নেগলেক্ট, মানে কোনো অসুস্থতার কারণে জিনিসগুলো ধীরে 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 নষ্ট হয়ে যাওয়া। তাহলে ডাক্তার বলল কোনো সমস্যা নেই, অথচ এগুলো আস্তে আস্তে অর্গানগুলো কী হচ্ছে, আস্তে আস্তে তার কার্যকারিতা হারিয়ে ফেলতেছে। কেন সে এগুলো দেখতে পেল না? আই ওয়াইপড মোস্ট অফ দ্য জেল অফ উইথ আ হ্যান্ডফুল অফ টিস্যুস। তাহলে এইবার তোমরা বলো তো যে আমি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে আসলে? স্যার ওয়াই রাইটার না, অসুস্থ কি রাইটার না ওয়াইফ? লেখককে হ্যাঁ, লেখক ওয়াইফ স্যার। ভালো করে খেয়াল করো, কার পেটে জেল মাখাচ্ছে, কার অসুস্থতা আমরা পাইলাম, আমরা শুরু থেকে এটা কার হচ্ছে অসুস্থতা- রাইটারের। এখনো কনফিউজড? না স্যার, এটা তো ওয়াইফই হওয়ার কথা না, ওর তো ওই তো মানে স্যার অসুস্থ- ও তো এখানে ওর সম্পর্কে এক্সপ্লেন করতেছে না। এখন এইটা কে বলছে এই কথাটা, এটা হলো কথা। এটা কার সম্পর্কে কথা বলা হচ্ছে? এই যে অসুস্থতা, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, এই হচ্ছে, এগুলো কার হচ্ছে? রাইটারের? ওয়াইফের ওয়াইফের হচ্ছে। হ্যাঁ, ওয়াইফের স্যার। এখনো দুই ধরনের কথা শুনছি। ওয়াইফের তাই অসুস্থ। মানে প্রথম থেকে তুমি পড়ে এটা বুঝলা যে রাইটার অসুস্থ? না রাইটারের ওয়াইফ। তো আমি মাঝে মাঝে যে রাইটার শুনতেছি, কেউ কেউ রাইটারের কথা বলতেছে, তার মানে কি প্রথম থেকে ক্লাস করনি? স্যার ফার্স্টে এর আগে যে বর্ণনাটা ছিল এখানে স্যার ওয়াইফের কথা ছিল, তারপরে এখানে ওয়াইফের কথা, কিন্তু ওই যে মাঝখানে আপনি এখানে বলছিলেন যেটা নাকি রাইটারের কথা, এই জন্য একজন রাইটারের কথা বলতেছে, একজন ওয়াইফের কথা বলতেছে। না, আমি তো সেটা আগে ওখানে করলাম যে আসলে দেখি যে তুমি গল্পটা পড়তে পড়তে এসে আই বলতে আসলে এখানে কাকে বোঝানো হচ্ছে, রাইটারকে নাকি আসলে ওয়াইফটা এখানে বর্ণনা করছে? স্যার ওয়াইফ হবে। ঠিক আছে না, এখানে কে কীভাবে বর্ণনা করছে, আচ্ছা দেখি আরও পড়ি, পড়ার পরে আমাদের কনফিউশনটা আস্তে আস্তে কেটে যাবে। তাই বলছে দেখো যে আই ওয়াইপড, তাহলে আমি তারপর মুছে ফেললাম মোস্ট অফ দ্য জেল অফ উইথ আ হ্যান্ডফুল অফ টিস্যুস, বাট হোয়েন আই ট্রাই টু গেট আপ, কিন্তু যখন আমি ওই টেবিল থেকে ওঠার চেষ্টা করলাম যেখানে আমি শুয়ে দেওয়া হয়, হি টোল্ড মি টু লাই ব্যাক ডাউন এগেইন, সে আবার পিছন ফিরে চিত হয়ে শুতে বললো আর কি। তারপর কি হলো, হি প্রেস ডাউন অন মাই স্টমাক ইন আ ফিউ ডিফারেন্ট প্লেসেস, সে আমার পেটটাকে কয়েকভাবে কি করলো, প্রেস ডাউন করলো। হ্যাঁ, প্রেস ডাউন করা মানে কি, চাপ দেওয়া নাকি? ইট ওয়াজ অন পার্টিকুলারলি পেইনফুল, এবং কোথাও ব্যথাও ছিল না, তেমন কোনো ব্যথা ছিল না। আই গ্ল্যাড অ্যাট হিজ বিস্পেকটাকল ফেস, বিস্পেকটাকল মানে হচ্ছে চশমাওয়ালা মুখ, মুখের দিকে তাকালাম। অ্যাজ ই ফ্লাংড আউট আ ক্যাজুয়াল ডাজ ইট হার্ট, মানে তোমার কি ব্যথা লাগছে, মানে টিপতেছে, চাপ দিচ্ছে আর বলতেছে কি ব্যথা লাগতেছে, কিন্তু কেপ্ট শেকিং মাই হেড, আর আমি কি করছি কি, আমি আর মাথা ঝাঁকাচ্ছি, না না না, এরকম আর কি, মানে ব্যথা তো লাগছে না। বলছে ইজ ইট ওকে হেয়ার, চাপ দিচ্ছে আর বলছে এটা ওকে, তখন আমি বলতেছি ইট ডাজন্ট হার্ট হেয়ার, ইট ডাজন্ট হার্ট। হ্যাঁ, মানে এটা ওকে আছে, ব্যথা হচ্ছে না, বলছে না ব্যথা হচ্ছে না। তো যাই হোক, আই গট অ্যান ইনজেকশন অ্যান্ড অন দ্য ওয়ে হোম আই ভমিটেড এগেইন, তাহলে আমাকে একটা ইনজেকশন দেওয়া হলো, কিন্তু বাড়ির পথে আবারও আমার বমি হলো। আই ক্রাশ ডাউন ইন দ্য সাবওয়ে স্টেশন, তাই তো, বমি করার জন্য আমি কুজো হয়ে বসে পড়লাম। অ্যান্ড ব্রেস্ট এগেইনস্ট দ্য টাইলড ওয়াল, তাই তো, টাইলড ওয়াল মানে কি, ওয়ালটা টাইলস করা নাকি।
সেই টাইলড ওয়ালে নিজেকে একটু ঠেকিয়ে মানে একটু হেলান দিয়ে আই কাউন্টেড অ্যাজ আই ওয়েটেড ফর দ্য পেইন টু সাবসাইড। তো সেখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, তাই তো, যাতে আমার পেইনটা একটু কমে যায়। কারণ কি, দ্য ডক্টর হ্যাড টোল্ড মি টু রিল্যাক্স, কারণ আমাকে ডক্টর বলেছে যে যখনই সমস্যা হবে তুমি রিল্যাক্স করবা, ইউ সি টু থিঙ্ক কোজি কামিং থট, হ্যাঁ, বিশেষ করে আরামদায়ক হতে হবে এবং শান্ত চিন্তা ভাবনা করতে হবে। তো এই জন্য আমি যখন বমি হলো তখন ওখানে শান্তভাবে বসে একটু পেইনটাকে সাবসাইড বা কমানোর জন্য অপেক্ষা করলাম। এভরিথিং ইজ ডাউন টু দ্য মাইন্ড হি সেইড, হ্যাঁ, বলছে সব কিছু মনের ব্যাপার, এরকম আর কি, হ্যাঁ, সব কিছুই মনের ব্যাপার। ইন্টোরিং ইট লাইক সাম বুদ্ধিস্ট মাস্টার, হ্যাঁ, বুদ্ধিস্ট মাস্টাররা কেমনভাবে করে ধ্যান করে বলো, এবং তারা মনে করে কি সব কিছুই হচ্ছে কি মনের ব্যাপার, এই মনকে নিয়ন্ত্রণ করে অনেক কিছু করা যায়। তো ডাক্তারও সেই কথাই বলেছে যে মনকে ঠিক রাখতে হবে। কামিং থটস, কমফোর্টেবল থটস, হ্যাঁ, শান্ত চিন্তা করতে হবে, আরামদায়ক চিন্তা করতে হবে, এবং 1 2 3 4 এরকম এন্ডলেসলি কাউন্ট করতে হবে। অনেকটা সেই কি, এটাকে কি বলে জানো, শ্বাস প্রশ্বাস নেওয়া আর গণনা করাটাকে মেডিটেশন বলে না? শুনছো এই শব্দটা? জি স্যার, মেডিটেশন। করাটা, হ্যাঁ, মেডিটেশন জি করা স্যার, নাকি? শুনছি। শ্বাস নিতে হবে 20 বার, শ্বাস ফেলতে হবে 20 বার, এরকম করে বলে জি না? স্যার। তো এরকম আর কি, মানে নিজেকে একটু কমফোর্ট করা যায়, আরামদায়ক করা যায়। মাথা ব্যথা করলে এরকম মেডিটেশন করলে মাথা ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, কাউন্টিং হোয়াইল ট্রাইং নট টু থ্রো আপ, দ্য পেইন ব্রট টিয়ার্স টু মাই আইজ, হ্যাঁ, কিন্তু এত ব্যথা হচ্ছে যে আমার চোখে জল চলে আসছে। কনভালশন গ্রিপিং মি, কনভালশন মানে কি, ওই যে শেকিং, হ্যাঁ, অনেক সময় ওই যে ঝাঁকুনি হয় না, কি বলে ওটাকে বাংলা কথা, মেয়েদের বাচ্চা হওয়ার পরে বা ইয়া করলে এক ধরনের কি মানে কম্পন হয়, খিচুড়ি বলে হ্যাঁ, স্যার। খিঁচুনি, তাই তো, ওইরকম আর কি। তো এরকম কনভালশন গ্রিপিং মি অ্যাজ আই র্যাচেট আপ স্টমাক অ্যাসিড, স্টমাক অ্যাসিড মানে কি, ওই যে বমির মাধ্যমে যে অ্যাসিড বেরিয়ে আসতেছে এগেইন অ্যান্ড এগেইন, হ্যাঁ, বারবার বমি হচ্ছে। আনটিল ফাইনালি দেয়ার ওয়াজ নাথিং লেফট, তারপরে একসময় বমি বন্ধ হয়ে গেল। আই কুড লেট মাই সেলফ সিঙ্ক টু দ্য ফ্লোর, এবং ফ্লোরেই যেন আমি বসে পড়লাম, মানে কাত হয়ে গেলাম, হ্যাঁ। সিঙ্ক টু দ্য ফ্লোর মানে হচ্ছে নিচেই ছেড়ে দেওয়া, নিজেকে শরীর ছেড়ে দেওয়া, বসে পড়া, একদম ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, আই ওয়াজ ওয়েটিং ফর দ্য শেকিং গ্রাউন্ড টু স্টপ, ওদিকে শেকিং হচ্ছে, হ্যাঁ, ড্যাম ইট জাস্ট টু স্টপ করার জন্য আমি সেখানে ওয়েটও করলাম। বাট হাউ লং এগো ওয়াজ দ্যাট, কিন্তু এটা কতক্ষণ আগে কিভাবে হচ্ছিল আমি এটা জানি না। আমরা যেটা পড়লাম এবার মনে পড়ছে যে আসলে এটা হচ্ছে কি, ওয়াইফ কি তার মাকে চিঠি লিখছে না, বলো, চিঠিতে কি করছে, স্যার। সব বর্ণনা করছে না, সেটা কিন্তু এখানে আমরা পাচ্ছি। তাহলে এই আই বলতে আসলে রাইটার না, এখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে, ওয়াইফকে, নাকি? ওয়াইফ। যে ওয়াইফ তার মাকে সম্বোধন করে তার বিভিন্ন বিষয়গুলোকে চিঠিতে লিখছে। তো যাই হোক, মাদার, তারপর আবারও লিখছে আই কিপ হ্যাভিং দ্য সেম ড্রিম, হ্যাঁ, কিপ হ্যাভিং মানে কি, দেখা, এখানে স্বপ্ন দেখা, হ্যাঁ, তাহলে কিপ মানে দেখতেই থাকে এরকম আর কি, প্রতিনিয়ত ওটা হতে থাকা বোঝাতে কিপ শব্দ দিয়ে মানে ব্যবহার করা। কিপ রিডিং, কিপ গোয়িং, এর মানে হচ্ছে কোনো কাজ চালিয়ে যাওয়া। তার মানে আই কিপ হ্যাভিং দ্য সেম ড্রিম, আমি একই স্বপ্ন দেখতেছি। আই ড্রিম দ্যাট আই এম গ্রোয়িং টল অ্যাজ এ পপলার, পপলার কি বলো, পপলার দ্রুত বেড়ে ওঠা গাছ। হ্যাঁ, হ্যাঁ, বলো, স্যার, এক ধরনের গাছ যেগুলো খুব দ্রুত বেড়ে ওঠে। হ্যাঁ, এই যে এরকম লম্বা হয় নাকি, এই যে পপলার, জি স্যার। এই ট্রি। বলছে আমি স্বপ্নে দেখেছি কি, আমি ওইরকম পপলার ট্রি এর মতো লম্বা হয়ে গেছি। অ্যান্ড আই পিয়ার্স থ্রু দ্য রুফ অফ দ্য ব্যালকনি, এবং আমার এই যে ব্যালকনির যে ছাদ আছে সেটা দিয়ে নাকি আমার মাথা উপরে চলে গেছে। থ্রু দ্যাট অফ দ্য ফ্লোর অ্যাবভ দ্য 15th ফ্লোর, দ্য 16th ফ্লোর, শুটিং আপ থ্রু কনক্রিট অ্যান্ড রিইনফোর্সিং রডস আনটিল আই ব্রোক থ্রু দ্য রুফ অ্যাট দ্য ভেরি টপ। মানে এই স্বপ্নটা আমি দেখতেছি, ঠিক আছে, যে আমার মাথা ওই রকম লম্বা হতে 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 কি আমার ছাদের উপর দিয়ে, আমার বেলকনির উপর দিয়ে ছাদ ফুটা করতে করতে একদম কোথায় পৌঁছে গেছে বলো, একদম ছাদ ফুটা করে উপরে চলে গেছে। দেখো, আনটিল আই ব্রেক থ্রু দ্য রুফ অ্যাট দ্য ভেরি টপ, এটা কি একটা স্বপ্ন না বলো? জি স্যার। ফ্লাওয়ার্স লাইক হোয়াইট লার্ভা রিগলিং ইনটু ব্লোজমস অ্যাট মাই টলেস্ট এক্সট্রিমিটিস, হ্যাঁ, আমার সেই এক্সট্রিমিটি মানে একদম উপরে, এই যে গাছ দেখলাম না, গাছের একদম উপরিভাগকে বোঝায়। এই উপরিভাগে কি হচ্ছে, আমি দেখলাম
যে হোয়াইট লার্ভা রিগেল, রিগেল মানে কি, লার্ভা মানে কি, ওই যে পোকার যে বাচ্চা ওগুলো কিলবিল করা, রিগেল মানে কি বলো, কিলবিল করা। ব্লুজুম, ব্লুজুম মানে কি, ওই যে পাতা, কচি পাতা বা ফুল এগুলোতে, হ্যাঁ, অ্যাট মাই টলেস্ট এক্সট্রিমিটিস, হ্যাঁ, সর্বোচ্চ চূড়ায়, ফোটানো কেন? হ্যাঁ বলো। ব্লুজম মানে ফোটা না? হ্যাঁ, ব্লুজুম মানে এখানে শুধু ফোঁটা বোঝালে হবে না, এখানে যে নরম কচি ফুল পাতা এগুলোকে বোঝায়, ঠিক আছে তো? হ্যাঁ, ওটা ভার্ব আছে কিন্তু এখানে মানে ওটা না। গল্পের অবস্থাটা সেখানে কি হবে? এটা কি, এটা কি ভার্ব বলো তো, না নাউন? দেখি কি বলতে পারো, নাউন। কিভাবে বুঝলা? ওই যে ওয়ার্ডের অনুযায়ী ওই যে অ্যাট আছে প্রিপজিশনের আগে যেটা থাকে সেটা নাউন হয়। না, ভুল হয়ে গেল না, প্রিপোজিশন আগে যে 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 থাকে সে কি নাউন হয়? তাহলে প্রিপোজিশনের পরে যে থাকে সে নাউন হয়, আগে তো না। কিন্তু ও তো প্রিপজিশন। হ্যাঁ, ওইটা ও থেকেই তো তোমাকে প্রিপজিশন। ধরতে হবে। আচ্ছা সরি স্যার, বুঝতে পারছি। পরের প্রিপোজিশন দিয়ে তো প্রিপজিশনের আগের পরে ওয়ার্ড চেনা থাকলে যাবে না, যাবে? বুঝতে পারছি। না স্যার। এখন যদি আমি বলি যে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, তাহলে অ্যাডিক্টেড কি নাউন? না, তাহলে স্মোকিং। স্মোকিংটা নাউন বা জিরান, তাই তো? প্রিপোজিশনের পরে যেটা থাকবে সেটা সিঙ্গেল ওয়ার্ড হলে, আর যদি ফ্রেজ হয় তাহলে আবার ফ্রেজ ধরে আবার বুঝতে হবে বিষয়টা কি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, মাই ট্র্যাকিয়া সাক আপ ক্লিয়ার ওয়াটার। এই যে ট্র্যাকিয়া কি জিনিস, এখানে বডিলি অনেক ইমেজারি আছে, সেটা আমাদের একটু দেখতে হবে। এই যে এই জিনিসকে বোঝাচ্ছে, হ্যাঁ, এই যে এটা কি গলার ভিতরের, এই যে এটা, হ্যাঁ, কি বলে এটাকে, শ্বাসনালী। হ্যাঁ, যেখান দিয়ে আমাদের পানি পান করলে বের হয়, মানে ভিতরে যায় উপরে আসে, হ্যাঁ, এটা। তাহলে ট্র্যাকিয়া কি কি করছে, প্রচুর পরিমাণে পানি পান করছে। দেখো, মাই ট্র্যাকিয়া সাকস আপ ক্লিয়ার ওয়াটার, সাক আপ মানে গ্রহণ করা, অ্যান্ড সো টাউট ইট সিমস উইল বাস্ট, এবং মনে হচ্ছে যেন কিছুক্ষণ পর যেন পুরো বাস্ট হয়ে যাবে। অ্যান্ড মাই চেস্ট ট্রাস্ট আপ টু দ্য স্কাই, এবং মনে হচ্ছে আমার চেস্টটা যেন আকাশের দিকে ফুটে চলে যাচ্ছে। অ্যান্ড আই স্ট্রেইন টু স্ট্রেচ আউট ইচ, দেখো, বার্চিং লিম, এবং আমি আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোকে ব্রাঞ্চিং লিম মানে হচ্ছে ব্রাঞ্চের মতো, ডালপালার মতো আমার যে হাত পাগুলো আছে সেগুলোকে আমি স্ট্রেচ করার চেষ্টা করছি। স্ট্রেইন মানে চেষ্টা করা, হ্যাঁ, স্ট্রেইন টু স্ট্রেচ আউট ইচ ব্রাঞ্চিং লিম। কারণ আমি এটা কি, এটা স্বপ্ন না, না বাস্তবতা? এটা বাস্তব না স্বপ্ন? যে আমি গাছের মতো লম্বা হয়ে গেছি, আমার হাত পাগুলো অনেক স্ট্রেচ হয়ে গেছে, হ্যাঁ, এবং আমার মাথা পৌঁছে গেছে কোথায়, ওই ছাদে। হাউ আই এসকেপ ফ্রম দিস ফ্ল্যাট। এই স্বপ্নটা আসলে কিসের জন্য? তার ফ্ল্যাট থেকে বের হওয়ার জন্য, কারণ এই ফ্ল্যাটটা তার পছন্দ না, তাই সে কোনো না কোনোভাবে মাথা বার করতে হবে, ফ্ল্যাটের বাইরে তাকে থাকতে হবে। তো এই স্বপ্নের মাধ্যমে সে বোঝাতে যাচ্ছে যে এইভাবে আমি যে কোনোভাবে হোক আমি আমার ফ্ল্যাটের বাইরে থাকতে চাই। এভরি নাইট মাদার, এভরি নাইট দ্য সেম ড্রিম, প্রতি রাতে একই স্বপ্ন মা, বুঝতে পেরেছ? এরকম আর কি। তো এইভাবে দ্য ডেইজ আর গ্রোয়িং কোল্ডার, আস্তে আস্তে দিন কোল্ড হয়ে যাচ্ছে। টুডে টু দিস ওয়ার্ল্ড উইল হ্যাভ সিন ম্যানি লিভস ফল টু দ্য গ্রাউন্ড, আজকেও হয়তো বা পৃথিবী দেখবে যে গাছের অনেক পাতা মাটিতে পড়ে গেছে। কারণ কি, শীতকাল হলে কেমন হয়, গাছের পাতা কি ঝরে যায় না, বলো? জি স্যার। এই যে শীতের জি, স্যার। শেষের দিকে এখন কি আমাদের গাছের পাতা ঝরতে শুরু করবে না আস্তে আস্তে? শীত চলে যাবে, শীত চলে যাওয়ার জি, পর স্যার। গাছের পাতা ঝরতে থাকবে বসন্ত আসার আগ পর্যন্ত, নাকি? তাহলে বসন্ত আসার আগ পর্যন্ত, শীতের শুরুতে গাছের পাতা ঝরে না, কিন্তু শীতের শেষের দিকে গাছের পাতা ঝরতে শুরু করে। কিছু কিছু গাছ আছে একদম পুরো ফাঁকা হয়ে যায়, কোনো পাতা থাকে না। কোন গাছটা এটা বেশি দেখা যায় বাংলাদেশে, যে গাছের পাতা থাকে না? কোন গাছটা একদম শূন্য হয়ে যায়, পাতা ছাড়া হয়ে যায়? আমরা গাছে স্যার। হ্যাঁ বলো। আমরা গাছে। হ্যাঁ, মেহগনি গাছ। মেহগনি গাছ আছে, আমড়া গাছ আছে, শিমুল গাছ আছে, তাই না? এরকম অসংখ্য গাছ আছে যেগুলোতে কি হয়, পাতা সব ঝরে একদম যে মানুষের মাথার মতো টাক হয়ে যায়, নাকি? যার চুল না থাকলে যেমন হয়, গাছের অবস্থা এরকম হয়ে যায়। তারপরে আস্তে আস্তে যখন বসন্ত আসে, কি সুন্দর সবুজ, হ্যাঁ, কচি পাতা বার হয়ে চারিদিক সবুজে ভরে যায়। তো এখানে তাই বলছে দ্য ডেইজ আর গ্রোয়িং কোল্ডার, আস্তে আস্তে দিন ঠান্ডা হয়ে যাচ্ছে। টুডে টু, আজকেও
মনে হচ্ছে যেন এই ঠান্ডায় দ্য ওয়ার্ল্ড উইল হ্যাভ সিন ম্যানি লিভস ফল টু দ্য গ্রাউন্ড, ম্যানি স্নেকস শেড দেয়ার স্কিনস। মানে কি ঠান্ডার সময় কেমন হয়, শীত নিদ্রায় যায় না, ব্যাঙেরা সাপেরা এদের কি দেখা যায় না, ওরা শীত নিদ্রায় যায়, বলো শীত নিদ্রা বুঝো? নিদ্রায় যায়। মানে এরা যেহেতু গরম আবহাওয়ার প্রাণী, তাই শীত আসলে পারে এদের আর বাইরে দেখা যায় না, তারা কোথাও কোনো পাতার মধ্যে বা মাটির নিচে গর্তের ভিতরে চলে যায়, গিয়ে সেখানেই ঘুমিয়ে থাকে, খাবারের প্রয়োজন হয় না আর, সেখানে তারা এরকম 4-5 মাস চুপচাপ শুয়ে কাটাতে পারবে। তাই বলছে যে ম্যানি স্নেকস শেড দেয়ার স্কিনস, ম্যানি ইনসেক্টস শেড দেয়ার টাইনি লিভস অ্যান্ড ম্যানি ফ্রগস বিগিন দেয়ার উইন্টার হাইবারনেশন আ লিটল এহেড অফ টাইম। মানে প্রকৃতির কথা বর্ণনা করছে, এবং রাইটার যিনি বলতে যাচ্ছেন তিনি বলতে যাচ্ছেন কি, দেখো আই কিপ থিঙ্কিং অফ ইউর সোয়েটার, আমিও তোমার সোয়েটারের কথা এই সময়ে মনে করি। কার এখানে ইয়োর বলতে কার বোঝানো হচ্ছে? মাদার। তার মা না? হ্যাঁ, ওই যে বলছিলাম যে ছোটবেলায় সে কি করতো, স্যার, রান্নাঘরে মায়ের। গিয়ে মায়ের কাপড়ের মধ্যে মুখ ঢোকায় দিত না? হ্যাঁ, মানে স্মৃতিচারণ করতেছে এখন। এতক্ষণ আমরা রাইটারের স্মৃতিচারণ পেয়েছিলাম এর আগে, এখন আমরা ওই ওয়াইফের স্মৃতিচারণ দেখতেছি। দ্য মেমোরি অফ ইউর সেন্ট ইজ নো লঙ্গার সো ক্লিয়ার। হ্যাঁ, তোমার সোয়েটারের কথা আমার মনে পড়ি, কিন্তু তোমার যে সেন্ট, হ্যাঁ তোমার গায়ের যে গন্ধ, সেটা আর যেন ক্লিয়ারলি আমি পাই না। আই ওয়ান্ট টু আস্ক হিম টু ড্র্যাপ ইট ওভার মি। হ্যাঁ, এই হিম বলতে আবার তার হাজব্যান্ডকে বোঝাচ্ছে, যে আমি মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা করতে চাই, আই ওয়ান্ট টু আস্ক হিম টু ড্রেপ ইট ওভার মি। ড্রেপ মানে বুঝো? ড্রেপ ওভার, ড্র্যাপারি, পোশাক পরিয়ে দেওয়া, বা এরকম মানে কি বলবো, এটাকে ঢেকে দেওয়া। হ্যাঁ, এই অর্থে বোঝে। দেখো অ্যারেঞ্জ লুজলি অর ক্যাজুয়ালি অন অর রাউন্ড সামথিং, মানে কোনো কিছুর উপরে কাপড় ছড়িয়ে দেওয়া, ছড়িয়ে দিয়ে ওটা ঢেকে দেওয়া, এটাকে বোঝায়। তাই বলতেছে আমি মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা করে, মানে আমি তাকে বলি টু ড্রেপ ইট ওভার মি, বাট স্পিচ ইজ লস্ট টু মি নাও, কিন্তু আমার ভিতর থেকে কথা বার হয় না, তাকে বললেও কাজটা হয় না। সো হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি? হি ক্রাইজ টু সি মি ওয়েস্টিং অ্যাওয়ে, সে আমাকে দেখছে আমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি, এটার জন্য সে কাঁদে। হি গেটস অ্যাংরি টু, হ্যাঁ সে মাঝে মাঝে রেগেও যায়। অ্যাজ ইউ নো আই ওয়াজ অল দ্য ফ্যামিলি হি হ্যাড, আমি তার একমাত্র পরিবার না, মানে পরিবারের যা কিছু আছে সব কিছুই আমি তার কাছে। আই ক্যান ডিটেক্ট হিজ ওয়ার্ম টিয়ার্স মিংলিং ইন দ্য মিনারেল ওয়াটার হি পোর্স অন মি। হ্যাঁ, আমার শরীরের উপরে যখন সে মিনারেল ওয়াটার ঢেলে, তখন তার চোখের যে গরম জল, চোখের জল, সেটা যে ওই মিনারেল ওয়াটারের সাথে মিশে যায়, এটা যেন আমি ডিটেক্ট করতে পারি। I can sense the air molecules being disarranged, his cleansed fist flailing without a target. হ্যাঁ, মাঝে মাঝে কি করে, দুঃখ কষ্টে মানুষ কি বাতাসে ঘুষি মারে না, বলো হাত পা ছুড়ে না? ওইরকম হিজ ক্লিনস ফিস্ট মানে কি মুষ্টিবদ্ধ ঘুষি যেন সে টার্গেট ছাড়াই বাতাসে মারছে। আই ক্যান সি দ্য এয়ার মলিকিউলস বিং ডিসঅ্যারেঞ্জড, এয়ার মলিকিউল মানে বাতাসের যে কণা, হ্যাঁ ওগুলো যেন আমি দেখতে পারি, হ্যাঁ ফিল করতে পারি, যে ডিসঅ্যারেঞ্জ হয়ে যাচ্ছে সেগুলো আমি যেন বুঝতে পারি। বুঝতে পারছ? এবার কি হচ্ছে, আই অ্যাম স্কেয়ার্ড মাদার, মাই লিমস হ্যাভ টু ফল আউট। ঠিক আছে তো, আমার লিমসগুলো আস্তে আস্তে কী হচ্ছে, পড়ে যাচ্ছে। দিস ফ্লাওয়ার পট ইজ টু ক্র্যাম্পড, ইটস ওয়াল টু হার্ড। এই ফ্লাওয়ার পটটা খুবই সংকীর্ণ, ওয়ালগুলোও খুব শক্ত। শুটিং পেইনস অ্যাট দ্য টিপস অফ মাই রুটস। দেখো তাহলে হচ্ছে আমার যে রুটগুলো আছে, রুটের যে মানে ব্যাপারটা কি, এখন যদি আমরা আবার বলি তাহলে এটা বাস্তবতায় লাগছে না, বলো? যে সে গাছের মতো হয়ে গেছে, সে যে তাকে যে ফ্লাওয়ার পটে রাখা হয়েছে সেখান থেকে তার রুট, মানে ফ্লাওয়ার পটে যখন আমরা কোনো গাছ লাগাই তখন কি হয়, রুট তার যে শিকড়গুলো, সেই শিকড়গুলো কি বাইরে বেরিয়ে আসতে পারে যদি তোমার ওই পটের ইয়াটা যদি মাটির হয় বা সিমেন্টের হয়, বলো? না স্যার। তাই বলছে যে শুটিং পেইনস অ্যাট দ্য টিপস অফ মাই রুটস, তাহলে আমার রুটগুলো যখন ওই ওয়াল দিয়ে আঘাত করে বার হতে চায় তখন আমার এই রুটগুলোতে ব্যথা হয়। মাদার আই উইল ডাই বিফোর উইন্টার কামস, আমিও হয়তো বা
উইন্টার আসার আগেই মারা যাব। অ্যান্ড আই ডাউট দ্যাট আই উইল ব্লুম এগেইন ইন দিস ওয়ার্ল্ড, এবং হয়তোবা আমি আবারও এই পৃথিবীতে কি করব, ফুটে উঠব নাকি, ব্লুম করব। তাহলে এখানে আমরা ওয়াইফটাকে কী হিসাবে দেখছি বলো তো? তার সে স্বপ্নের সাথে মিল রেখে বাস্তবতায় একইভাবে তাকে দেখছি, যেন সে একটা গাছ নাকি। জি স্যার। এইবার দেখো, তাহলে আমরা দেখেছিলাম কি এর আগে যখন রাইটার এসেছিল, ওই যে তার সেই বিজনেস ট্রিপ থেকে যখন ফিরে এসেছিল 1 সপ্তাহ বা তার চেয়ে বেশি দিন পরে, তার ওয়াইফকে কী হিসাবে দেখছিল বলো? ওই গাছের, হ্যাঁ, যে তার গায়ে কি পানি ঢেললো, সে আবার সতেজ হয়ে গেল, হ্যাঁ, ঠিক শুকনা গাছের মতো। লেটার দ্যাট নাইট, এবার আবার চলে আসলো হচ্ছে, দেখো আর্ট মানে এবার আমরা রাইটারের পার্সপেক্টিভে আবার চলে আসবো। লেটার দ্যাট নাইট হোয়েন আই উড অ্যারাইভ ব্যাক ফ্রম মাই বিজনেস ট্রিপ, যখন আমি আমার বিজনেস ট্রিপ থেকে পৌঁছালাম, আফটার ডাউজিং মাই ওয়াইফ উইথ 3, দেখো, ওয়াশ বোল ফুল অফ ওয়াটার, হ্যাঁ, ওয়াশ বোল মানে যে বোলে করে আমরা পানি নিয়ে গোসল করি, সেই বোলের ফুল 3 বোল পানি নিয়ে আমি কি করলাম, আমার ওয়াইফের গায়ে ঢেললাম। দেখো, আফটার ডাউজিং মাই ওয়াইফ মানে ভিজিয়ে দিলাম তাকে। তাহলে ওয়াইফটা কী অবস্থায় আছে বলো? দেখো, তাই বলছে শি ভমিটেড আ স্লিউ অফ ইয়েলো স্টমাক অ্যাসিড, সে তখনও আবার কি করছে, ওই যে তার বমি হচ্ছে, ইয়েলো স্টমাক অ্যাসিড, হ্যাঁ, একদম ফেনা বার হচ্ছে ইয়েলো। আই ওয়াশড আর লিপস পাকার অ্যান্ড কুইকলি নিড দেম সেলফ ব্যাক টুগেদার, হ্যাঁ, বমি করলে যেমন হয় আর কি, ঠোঁটগুলো মানে পাকিয়ে ইয়া হয়ে ওঠে, হ্যাঁ, গোল হয়ে যায়, বা আমরা বিভিন্ন ভঙ্গি করি। অ্যান্ড কুইকলি নিড দেম সেলফ ব্যাক টুগেদার, ফ্লেশ ইন্টু ফ্লেশ বিফোর মাই ভেরি আইজ, আমার চোখের সামনেই আমি দেখলাম, হ্যাঁ, যে আবার সে নিজেকে একসাথে জড়িয়ে নিল। মাই ট্রিমলিং ফিঙ্গার্স ফামলিং অ্যাট দোজ পেল ফ্লেকড লিপস, হ্যাঁ, তাহলে আমার ট্রিমলিং ফিঙ্গারগুলো কী করছে, সেই পেল ফ্লেক ঠোঁটে একটু স্পর্শ করছে। আই অ্যাট লাস্ট হার্ড আ ফিবল ভয়েস, এবং শেষ পর্যন্ত তার কাছ থেকে আমি একটা খুবই মৃদু শব্দ শুনতে পেলাম। সো ফেইন্ট আই কুড নট মেক আউট হোয়াট ইট মাইট বি সেইং, হ্যাঁ, কিন্তু শব্দগুলো এত মানে মৃদু যে আমি বুঝতে পারলাম না যে কি বলা হচ্ছে। দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম আই হার্ড মাই ওয়াইফস ভয়েস, এটাই হচ্ছে শেষবারের মতো আমি আমার ওয়াইফের কণ্ঠস্বর শুনেছিলাম। আফটার দ্যাট দেয়ার ওয়াজ অন সো মাচ আ মোন, তারপরে একটা আর্তনার্তের সাউন্ডও আমি শুনতে পাইনি। এবার একটু খেয়াল করো, আ থিক হোয়াইট স্প্রে অফ রুটস স্প্রাউটেড আউট অফ আর ইনার থাই, মানে তার থাই দিয়ে কী বার হচ্ছে, দেখো, হোয়াইট স্প্রে অফ রুটস, শিকড় বার হচ্ছে না, হ্যাঁ, আর থিক হোয়াইট, দেখো, স্প্রে অফ রুটস স্প্রাউটেড আউট অফ আর ইনার থাই। ডার্ক রেড ফ্লাওয়ার্স ব্লুমস, দেখো তারপরে কী হচ্ছে, ডার্ক রেড ফ্লাওয়ার ব্লুম করছে ফ্রম হার চেস্ট, তার বুক থেকে। টুইন, দেখো, স্ট্যামিনস হোয়াইট অ্যাট দ্য এন্ডস ইয়েলোইশ অ্যান্ড থিক অ্যাট দ্য রুটস পিয়ার্স আউট থ্রু হার নিপলস, দেখো, টুইন স্ট্যামিনস, স্ট্যামিন কি, দেখো, দ্য মেল ফার্টিলাইজিং অর্গান অফ এ ফ্লাওয়ার, যেটা আমরা বিশেষ করে দেখি এই যে এরকম, হ্যাঁ, এই যে, ঠিক আছে তো, হ্যাঁ, কেশর নাকি পুংকেশর নাকি বলে না, এইগুলো যেন তার নিপল থেকে বার হচ্ছে, হ্যাঁ, তার ব্রেস্টের ইয়া থেকে ওইগুলো বার হচ্ছে, মানে সে নিজেই ফুল হচ্ছে। তাই বলছে, হ্যাঁ, থিক অ্যাট দ্য রুটস, তাই বলছে দেখো, টুইন, টুইন মানে দুইটা একসাথে দুটা বার হচ্ছে। হোয়াইট অ্যাট দ্য এন্ডস, এবং সেগুলোর এন্ড মানে একদম মাথার দিকে হচ্ছে হোয়াইট, আর একটা হচ্ছে ইয়েলোইশ। থিক অ্যাট দ্য রুটস, এবং রুটের দিকে হচ্ছে থিক, পিয়ার্স আউট থ্রু আর নিপলস। হোয়েন হার রেইজড হ্যান্ডস ওয়ার স্টিল এবল টু এক্সার্ট আ টাইনি অ্যামাউন্ট অফ প্রেশার, হ্যাঁ, যখন তার হাত তখনও কী হচ্ছে, কিছুটা সক্ষম ছিল একটু প্রেশার প্রদান করার, তখন মাই ওয়াইফ ওয়ান্টেড টু ক্লাপস মাই নেক, তখন সে আমার ঘাড় ধরতে চাইলো, হ্যাঁ। লুকিং ইন টু দোজ আইজ ইন হুইচ আ ফেইন্ট লাইট স্টিল রিমেইন্ড, তার চোখের দিকে তাকিয়ে, হ্যাঁ, সেই চোখে এখনও হয়তো সামান্য আলো আছে, তার চোখের দিকে তাকিয়ে আই বেন্ড ফরওয়ার্ডস ইন টু দ্য এমব্রেস অফ দোজ ক্যামেলিয়া পেটাল হ্যান্ডস, ক্যামেলিয়া পেটালের মতো হাতগুলো ধরে আমি মানে বেন্ড হয়ে, হ্যাঁ, নিচু হয়ে আমি এমব্রেস করতে চাইলাম তাকে। এমব্রেস করা মানে কি, জড়িয়ে ধরা না। দিয়ে আমি কি বললাম, আর ইউ ওকে, আই আস্কড, আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি ওকে আছো।
হার আইজ আ পেয়ার অফ ওয়েল রিপেন্ড গ্রেপস, ওয়েল রাইপেন্ড গ্রেপস, হ্যাঁ, তার চোখগুলো, তাহলে এক জোড়া চোখ যেগুলো দেখতে কেমন, ওয়েল রাইপেন্ড গ্রেপস মানে কি পাকা গ্রেপের আঙ্গুরের মতো, গ্লিমারিং অন দেয়ার ল্যাকুয়ার্ড সারফেস, দ্য গোস্ট অফ আ স্মাইল, হ্যাঁ, ল্যাকুয়ার্ড সারফেসে কি হচ্ছে, ওগুলো চকচক করছে, মনে জানো কোনো গোস্ট যেন হাসছে, হ্যাঁ, দ্য গোস্ট অফ আ স্মাইল। আচ্ছা, একটু 2 মিনিট সময় দাও আমাকে, হ্যাঁ, আমি করছি। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, এবার হলো কি, অ্যাজ অটাম ডিপেন্ড, অটাম মানে কি, বসন্ত, না না, স্প্রিং মানে শরৎকাল, শরৎকাল, জি স্যার। অটাম মানে শরৎকাল হবে। আচ্ছা, তাহলে অটাম যখন ডিপেন্ড, ডিপেন্ড মানে কি আরো গভীর হওয়া, মানে অটাম আরো, অটামের কার্যক্রম শুরু থেকে আস্তে আস্তে আরো বেশি হচ্ছে। আই উইটনেসড, উইটনেস মানে কি স্বচক্ষে দেখা, আ ক্লিয়ার অরেঞ্জ লাইট, এক ধরনের অরেঞ্জ কালারের পরিষ্কার লাইট কি হচ্ছে, গ্র্যাজুয়ালি ইমবিউ মাই ওয়াইফস বডি, আমার ওয়াইফের বডিতে পুরো আভা হিসাবে দেখা যাচ্ছে, যে এক ধরনের ক্লিয়ার অরেঞ্জ লাইট যেন আমার স্ত্রীর শরীরে, হ্যাঁ, আলোকিত হচ্ছে। হোয়েন আই ওপেন দ্য উইন্ডো, যখন আমি জানালা খুললাম, হার আপস্ট্রেপস আর্মস উড সোয়ে এভার সো স্লাইটলি, হ্যাঁ, তার ছড়িয়ে দেওয়া হাতগুলো যেন চারিদিকে কি হচ্ছে, দুলছে, মুভিং উইথ দ্য উইন্ড কারেন্টস, হ্যাঁ, তাহলে মুভিং, তার হাতগুলো মুভ করছে কি দিয়ে, বাতাসের যে প্রবাহ, সেই প্রবাহতে, মানে তার ওয়াইফ কি অলরেডি কেমন হয়ে আছে বলো তো, এখন বলো তো, তার ওয়াইফ কি অলরেডি গাছ হয়ে আছে না, গাছের মতো না, বলো গাছ, জি স্যার। তার হাত পা বড় হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। অ্যাজ অটাম ড্রু, দেখো টু আ ক্লোজ, অটাম যখন শেষ হয়ে যাচ্ছে, হার লিভস বিগিন টু ফল ইনটু টুজ অর থ্রিজ, দেখো, হ্যাঁ, তাহলে তার যে পাতাগুলো আস্তে আস্তে 2-1টা করে কি হচ্ছে, ঝরে যাচ্ছে, মানে তার ওয়াইফের শরীরটা একটা গাছ হয়ে গেছে, আর সেই গাছ থেকে পাতাগুলো ঝরে যাচ্ছে। হার বডি স্লোলি চেঞ্জ ফ্রম ইটস ফর্মার অরেঞ্জ টু আ ওপেক ব্রাউন, হ্যাঁ, আগে যে একটা অরেঞ্জ লাইট কালার ছিল, সেটা এখন আস্তে আস্তে হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আই থট অ্যাবাউট দ্য লাস্ট টাইম আই উড স্লিপড উইথ মাই ওয়াইফ, হ্যাঁ, আমার শেষবারের মতো যখন আমি আমার ওয়াইফের সাথে ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম, সেটা আমি এখন আমার মনে পড়ছে, কেমন ছিল দেখো। ইনস্টিড অফ দ্য সাওয়ার ট্যাং অফ বডিলি ফ্লুইড, অ্যান আনফ্যামিলিয়ার ফেন্টলি সুইট সেন্ট হ্যাড বিন কামিং ফ্রম মাই ওয়াইফস লোয়ার হাফ, তাহলে সাওয়ার ট্যাং অফ বডিলি ফ্লুইড, বডিলি ফ্লুইড মানে হচ্ছে শরীর থেকে বার হওয়া যে সকল ঘাম বলো বা আমাদের চোখের জল বলে হচ্ছে বডিলি ফ্লুইড, তা সেটাকে বোঝাচ্ছে যে শরীর থেকে তো মানুষ ঘেমে গেলে কেমন একটা অদ্ভুত গন্ধ হয়, তাই না, তার পরিবর্তে এক ধরনের আনফ্যামিলিয়ার ফ্রেন্ডলি সুইট সেন্ট আমি যেন দেখলাম কি, হ্যাড বিন কামিং ফ্রম মাই ওয়াইফস লোয়ার হাফ, লোয়ার হাফ মানে নিচের অংশ থেকে, বডির নিচের পার্টি থেকে। অ্যাট দ্য টাইম আই জাস্ট অ্যাজিউম শি মাস্ট হ্যাভ চেঞ্জ টু আ ডিফারেন্ট ব্র্যান্ড অফ সোপ, মনে হলো জানো আমার ওয়াইফ অন্য এক ধরনের সাবানে রূপান্তরিত হয়েছে, হ্যাঁ, দেখো, মাস্ট হ্যাভ চেঞ্জ টু আ ডিফারেন্ট ব্র্যান্ড অফ সোপ, মানে সোপের যে রং, সুগন্ধটা চেঞ্জ হয়ে গেছে। অর এলস শি had had a bit of time on her hands and chose to spend it in sprinkling some drops of perfume down there, অথবা হতে পারে কি, যে হয়তো আমার ওয়াইফের হাতে সময় ছিল, সে কারণে সে কি করেছে, কিছু পারফিউম তার হাতে করে নিয়ে হয়তো তার শরীরের উপরে ছড়িয়ে দিয়েছে, স্প্রিঙ্কলিং করা মানে কি, ছড়িয়ে দেওয়া, হ্যাঁ। তো এটা হাউ লং অ্যাগো ওয়াজ অল দ্যাট, তাহলে এটা হচ্ছে কি, এটা এই ঘটনাটা কি বর্তমানের না অনেক দিন আগের ঘটনা,
অনেকদিন আগে। হ্যাঁ, যখন সে তার ওয়াইফের সাথে লাস্ট বার শুয়েছিল না, আই স্লেপ্ট উইথ মাই ওয়াইফ, তখন যেমনটা তার শরীর দেখেছিল বা শরীর থেকে যেভাবে সাউন্ড মানে সুগন্ধ বা ইত্যাদি, সেটার কথা বলছে হাউ লং অ্যাগো ওয়াজ অল দ্যাট, সেগুলো অনেক দিন আগের ঘটনা, তাই না? কিন্তু কতদিন আগের সেটা তার হয়তো মনে নেই, তাই প্রশ্ন করেছে। কিন্তু এখন নাও হার ফর্ম, তার বডি রিটেন্স বেয়ারলি আ ট্রেস অফ দ্য বাইট শি ওয়ান্স ওয়াজ। হ্যাঁ, তাহলে এক সময় সে যেমনটা ছিল, বাইট মানে কি দেখো, তার যে সৌন্দর্য, তার যে সুগন্ধ, হ্যাঁ, BIPED, সরি বাইপ তো নাকি, ঠিক আছে বানানটা? জি স্যার। হ্যাঁ, দেখো মানে এখানে বলছে, কিন্তু এটা দিয়ে বোঝানো হচ্ছে দ্বিপদ মানুষ। দেখো, আর 2 ফুট অ্যানিম্যাল বাইপ মানে, তাহলে সে তো একসময় মানুষ ছিল নাকি, কিন্তু এখন কি তার সেই মানুষের সেই ট্রেসটা আছে? সে তখন গাছ হয়ে গেছে, তাই বলতে দেখো হার ফর্ম রিটেন্স বেয়ারলি আ ট্রেস অফ দ্য বাইপ শি ওয়াজ ওয়ান্স। একসময় যে 2 পাওয়ালা মানুষ ছিল, এটা যে এখন যেন তার বডি তার বোঝাই যাচ্ছে না। হার পিউপিলস মানে কি, চোখের, হ্যাঁ, যে মণিগুলো, হুইচ সিম টু হ্যাভ মেটামরফোস ইনটু শাইনিং রাউন্ড গ্রেপস, সেগুলো যেন মেটামরফোস মানে যে পরিবর্তন হয়ে যাওয়া, সেগুলো যেন উজ্জ্বল গোল গোল গ্রেপে রূপান্তরিত হয়ে গেছে। এবং সেগুলো কি হচ্ছে, আর গ্র্যাজুয়ালি বিং বেরিড ইন ব্রাউন স্টিমস, এবং সেগুলো যেন আস্তে আস্তে স্টিমের মধ্যে বা পাতার ভিতরে বা ইয়ার ভিতরে ওগুলো যেন হারিয়ে যাচ্ছে। মাই ওয়াইফ ক্যান নট সি অ্যানিমোর, তো বর্তমানে আমার ওয়াইফ দেখতে পায় না। শি ক্যান নট ইভেন ফ্লেক্স দ্য এন্ডস অফ দ্য স্টেম। স্টেম মানে ওই যে স্টিম মানে বুঝতে আমরা, স্টেম মানে কি, গাছের যে ডালগুলো থাকে, বিশেষ করে তোমার কচি ডালগুলো, বা তোমার ওই যে লতানো যে গাছগুলো আছে না, কচু বা এই জাতীয় গাছের যে ডগাগুলো, ওগুলোকে বলা হয় স্টেম, ঠিক আছে? যেমন তোমার ওই যে পুঁই শাক, তারপর তোমার শাপলা, হ্যাঁ, তারপর আর কি কি আছে, এগুলো দেখবে যে স্টিম থাকে, ওগুলোকে বলে স্টিম। সেই স্টিম দেখো, শি ক্যান নট ইভেন ফ্লেক্স দ্য এন্ডস অফ দ্য স্টিমস, ফ্লেক্স মানে কি বাঁকা করা, হ্যাঁ, বা কাত করা। বাট হোয়েন আই গো আউট অন টু দ্য ব্যালকনি আই ফিল আ হেজি সেন্সেশন। তাহলে তার ওয়াইফকে আপাতত রাখা আছে কোন জায়গায় বলো তো? এই অবস্থায় তার ওয়াইফ রাখা আছে কোথায়? বেলকনিতে না? হ্যাঁ, তাই যখন আমি বেলকনিতে গেলাম, আই ফিল আ হেজি সেন্সেশন, এক ধরনের মানে খারাপ হালকা ঠান্ডা একটা অনুভূতি ফিল করলাম। দ্যাট ডিফিটস অল ল্যাঙ্গুয়েজ, এতে মনে হলো যেন সব ভাষা পরাজিত হয়ে গেল, মানে আমি আর ভাষায় প্রকাশ করতে পারছি না আমি কি ধরনের সেন্সেশন ফিল করেছি। লাইক আ মিনিট ইলেকট্রিক কারেন্ট পালসিং আউট ফ্রম হার বডি, হ্যাঁ, অ্যান্ড ইনটু মাইন। আমি যখন গেলাম তখন মনে হলো কি, তার শরীর থেকে আমার শরীরের ভিতরে এক ধরনের ইলেকট্রিক কারেন্ট যেন কি হচ্ছে, ইলেকট্রিক কারেন্ট পালস তার বডি থেকে আমার বডিতে প্রবেশ করছে, মানে যখন আমি বেলকনিতে গেলাম। মানে এটা অদ্ভুত গল্প না বলো তো? প্রথম দিকে গল্পটা ভালো লাগছিল নাকি, কিন্তু শেষের দিকে গল্পটার সিচুয়েশনটা কি চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ, এটা চেঞ্জে চলে আসলো। তার ওয়াইফ হয়ে গেছে গাছ, তার হাত পা হয়ে গাছের ডালের মতো পাতা হয়েছে, পাতাগুলো ঝরে যাচ্ছে। তার এখন চোখ নেই, কারণ চোখ তো স্টিমের ভিতরে ঢেকে গেছে। সে শুধুমাত্র তার অনুভূতি দিয়ে কিছু হয়তো বোঝাতে যাচ্ছে, গাছের মতোই। যাক, হোয়েন দ্য লিভস হুইচ ওয়ার ওয়ান্স মাই ওয়াইফস হ্যান্ড, দেখো, হ্যাঁ, দেখো যে গাছ, তাহলে হোয়েন দ্য লিভস হুইচ ওয়ার ওয়ান্স মাই ওয়াইফস হ্যান্ড, তাহলে যে লিভসগুলো, যে পাতাগুলো একসময় আমার ওয়াইফের হাত ছিল, অ্যান্ড হেয়ার সাথে সাথে, এবং তার চুলগুলো, অল ফেল আউট, তাহলে তার পাতা মানে তার হাত, আর সাথে সাথে তার মাথার চুলগুলো কি হলো, সব পড়ে গেল। শীতে যেমন গাছের পাতাগুলো পড়ে যায়। দ্য প্লেস হোয়ার হার লিপস হ্যাড মেস টুগেদার স্প্লিট ওপেন, এবং যেদিকে তার ঠোঁটগুলো ছিল, যেগুলো ঠোঁটগুলো একদম মিশে সমান হয়ে গেছে, সেগুলো আবার স্প্লিট ওপেন, সেটা আবার ভেঙে খুলে গেল। রিলিজিং আ হ্যান্ডফুল অফ ফ্রুট, এবং তার ভিতর থেকে যেন এক মুষ্টি, হ্যান্ডফুল মানে কি, এক মুঠো নাকি, এক মুঠো ফল অফ ফ্রুট বার হলো। তাহলে কি হলো, ফ্রুট বার হলো। কোথা থেকে ফ্রুট বার হলো, ফল বার হলো কোথা থেকে? তার ওই লিপস থেকে নাকি, যে লিপসটা সমান হয়ে গেছে, হ্যাঁ, সেই লিপস আবার খুলে গিয়ে সেখান থেকে যেন এক মুষ্টি ফল বার হলো। অ্যান্ড দ্য সেন্সেশন এন্ডেড লাইক আ থিন থ্রেড স্ন্যাপিং, এবং সেই যে সেন্সেশন, যে তার শরীর থেকে আমার শরীরে এক ধরনের কারেন্ট এর যে ওয়েভ লেন্থ, সেটা যেন প্রবেশ করছে, সেই সেন্সেশনটা থিন থ্রেডের মতো স্ন্যাপড হয়ে গেল। থিন থ্রেড মানে চিকন একটা সরু সুতা, সুতাটা টান দিলে কেমন হয়,
জোরে টান দিলে কি সুতা থাকবে না ছিঁড়ে যাবে? ছিঁড়ে যাবে। স্ন্যাপ মানে ছিঁড়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তাহলে এতক্ষণ ধরে ওর সাথে যে আমার একটা কারেন্টের ওয়েভ চলছিল, সেটা হঠাৎ করে আবার ছিঁড়ে গেল। আর তখন কেমন হলো? দ্য টাইনি ফ্রুটস হ্যাড বাস্ট আউট এন মেস লাইক পমিগ্রেনেটস। পমিগ্রেনেটস মানে কি বলো তো, বুঝো? পমিগ্রেনেটস কোন ফল বলা হয়? হ্যাঁ, ডালিম। হ্যাঁ, এই যে এখানে এই ডালিমগুলো, এই ডালিমের ইয়ার যখন ভাঙতে গেলে অনেকগুলো ফল কি একসাথে পড়ে যায় না? বলো, মঙ্গল তুমি এটা ভাঙতে গেছে, ভাঙলে কি হবে? যেমন পড়ে গেছে ওরকম ভাবে ওই যে তার, হ্যাঁ, মুখের ভিতর থেকে, হ্যাঁ, এই যেখান থেকে যে হ্যান্ড, তার মুখ থেকে যে ফ্রুটগুলো বেরোচ্ছিল, ওগুলো হঠাৎ করে পড়ে গেল, বাস্ট আউট এনমেস। এনমেস মানে একসাথে, লাইক প্রমিগ্রেনেটস, অনেকটা প্রমিগ্রেনেটের মতো। আই গ্যাদার্ড দেম ইন মাই হ্যান্ডস, তখন আমি ফলগুলোকে আমার হাতে সংগ্রহ করলাম। অ্যান্ড স্যাট ডাউন অ্যাক্রস দ্য থ্রেশহোল্ড দ্যাট কানেক্টস দ্য বেলকনি টু দ্য লিভিং রুম। এবং আমার বেলকনি এবং লিভিং রুমের দরজার যে থ্রেশহোল্ড আছে, সেই জায়গায় আমি বসে পড়লাম। দিস ফ্রুটস হুইচ আই ওয়াজ সিং ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথম আমি এই ফ্রুটগুলোকে দেখছি। ফ্রুটগুলো দেখতে কেমন? ওয়ারা ইয়েলোইশ গ্রিন, মানে হলদেটে সবুজ। ইয়েলোইশ গ্রিন মানে কি? সবুজ, কিন্তু সেখানে এক ধরনের হলদে ভাব আছে। অ্যান্ড দে ওয়ার হার্ড, এবং ফলগুলো খুবই শক্ত, লাইক দ্য সানফ্লাওয়ার সিডস, সূর্যমুখীর যে বীজ দেখছো না, দেখছো সূর্যমুখী ফুলের বীজ, সেরকম। দে সার্ভ অ্যালংসাইড পপকর্ন অ্যাজ অ্যান অ্যাকম্পানিমেন্ট টু বিয়ার। হ্যাঁ, তাই সেগুলোকে দেখতে অনেকটা পপকর্নের মতো লাগতেছে, যে পপকর্নগুলো আমরা খাই বিয়ার খাইতে খাইতে। দেখো, অ্যাজ অ্যান অ্যাকম্পানিমেন্ট মানে সঙ্গী, টু বেয়ার। তাহলে বিয়ার খাইতে খাইতে যখন যেমন মানুষ পপকর্ন খায়, ঠিক পপকর্ন খাওয়ার মতো যে বীজগুলো, তাই তো সানফ্লাওয়ারের বীজগুলো দেওয়া হয় পপকর্নের সাথে সাথে, ওই রকম যেন সেই ফলগুলো, যে ফলগুলো তার মুখ দিয়ে বার হয়েছে। যাই হোক, আই পিকড আউট ওয়ান, তো আমি করলাম কি, একটা ফল আমি তুললাম, অ্যান্ড পপড ইট ইনটু মাই মাউথ, এবং সেটাকে আমি আমার মুখের ভিতর ঢুকাই দিলাম। ঠিক আছে? দ্য স্মুথ রিন ওয়াজ এন্টায়ারলি ডিভয়েড অফ টেস্ট অর স্মেল। রিন মানে বুঝো তো, আঠি। রিন বুঝো? কুলের আঠি, হ্যাঁ, খেজুরের আঠি থাকে না, ওগুলোকে রিন বলা হয়। তাহলে ওই যে ফলটা, ওই ফলের যে রিন, তাই তো, সেটা কোনো স্বাদ নেই। দেখো, কোনো টেস্ট বা কোনো গন্ধ কিচ্ছু নেই। ডিভয়েড অফ মানে শূন্য। আই ক্রাউন্স ডাউন অন ইট, মানে ক্রাউন্স ডাউন অন ইট মানে চিবিয়ে ফেলা, হ্যাঁ, দাঁত দিয়ে ইয়ে করা। দ্য ফ্রুট অফ দ্য উইমেন, অনলি উইমেন আই হ্যাড ইভার হ্যাড অন দিস আর্থ। তাহলে এই ফ্রুটটা হচ্ছে কার? ওই যে উইমেন আমার। তাহলে আমার একমাত্র উইমেনের ফ্রুট আমি যেন মুখে পুরলাম। দ্য ফার্স্ট থিং মাই প্যালেট পিকড আপ ওয়াজ অ্যান অ্যাসিডিক, দেখো, অলমোস্ট বার্নিং ফ্লেভার। যে আমি দাঁত দিয়ে চেবালাম, ফলটা ফেটে গিয়ে সেখান থেকে যে ফার্স্ট থিংটা আমার প্যালেট বা আমার একটা মানে স্বাদ আসলো, সেটা কেমন হলো? অনেকটা অ্যাসিডিক এবং অলমোস্ট বার্নিং ফ্লেভার। অ্যান্ড দ্য জুস দ্যাট ক্লাং টু দ্য রুট অফ মাই টাং, এবং ফলটা ফেটে যাওয়ার কারণে, ঠিক আছে তো, ওখান থেকে যে জুস বার হয়ে আসলো, যে জুসটা এসে আমার জিভের একদম রুটে, হ্যাঁ, পিছনের দিকে পড়লো, সেটা হ্যাড আ স্লোলি বিটার আফটার টেস্ট। হ্যাঁ, সেটা টেস্ট কেমন? জুসের টেস্ট হচ্ছে কেমন? বিটার। হ্যাঁ, তিতো। হ্যাঁ, তিতো। যাই হোক, এইভাবে মোটামুটি আমার ওয়াইফের ওখান থেকে ফল বার হচ্ছে। যাই হোক, দ্য নেক্সট ডে আই ব্রট আ ডজন স্মল রাউন্ড ফ্লাওয়ার পট। তখন আমি করলাম কি, পরের দিন আমি 1 ডজন মতো ছোট গোলাকার ফ্লাওয়ার পট কিনে নিয়ে আসলাম। কি করার জন্য বলো তো? আমার ওয়াইফের গাছ লাগাবো নাকি? হ্যাঁ, ওই বীজগুলো লাগানো। হ্যাঁ, বলছে আফটার ফলিং দেম উইথ ফার্টাইল সয়েল, ফিলিং, তারপর সেই ফ্লাওয়ার পটগুলোকে, তাই তো, উর্বর মাটি দিয়ে পূর্ণ করার পর, প্ল্যান্টেড দ্য ফ্রুটস ইন দেম, তার ভিতরে ওই ফ্রুটগুলোকে প্ল্যান্ট করে দিলাম। আই লাইন দ্য স্মল ফ্লাওয়ার পট আপ নেক্সট টু দ্যাট অফ মাই উইদার্ড ওয়াইফ। তাহলে আমার উইদার্ড ওয়াইফ যেখানে আছে, তার পাশ দিয়ে আমি ফ্লাওয়ার পটগুলোকে সাজিয়ে দিলাম লাইন করে। অ্যান্ড ওপেন দ্য উইন্ডো, এবং উইন্ডোটা খুলে দিলাম। আই লিন্ড আউট ওভার দ্য রেইলিং অ্যান্ড স্মোকড আ সিগারেট। তারপরে আমি বেলকনির যে রেইলিং আছে, সেখানে হেলান দিয়ে একটা সিগারেট খাইলাম। স্যাভারিং দ্য স্মেল অফ ফ্রেশ গ্রাস দ্যাট হ্যাড সাডেনলি ব্লুম ফ্রম মাই ওয়াইফস লোয়ার পার্ট। হ্যাঁ, এবং হঠাৎ করে আমার ওয়াইফের লোয়ার পার্ট, মানে হয়তো
মাজা থেকে নিচের দিকে, ওখান থেকে যে ফ্রেশ গ্রাস বার হলো, গ্রাস মানে ঘাস নাকি, সে ঘাস থেকে যে স্মেল বার হলো, সেই স্মেলগুলো আমার স্মোকের সিগারেটের সাথে মিশে অন্য ধরনের একটা আকর্ষণীয় লাগলো। হ্যাঁ, দ্য চিল উইন্ড অফ লেট অটাম রাফল্ড মাই সিগারেট স্মোক। আর ওদিকে লেট অটামের যে চিল ঠান্ডা বাতাস, সেই বাতাস কি করছে, আমার সিগারেটের স্মোকগুলোকে কি হচ্ছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে। এবং কি হচ্ছে, এছাড়াও মাই লং হেয়ার, আমার বড় বড় চুলগুলোকেও উড়াই দিচ্ছে, মানে উড়াচ্ছে। হোয়েন স্প্রিং কেম, এইভাবে তো আমি আমার ওয়াইফের যে বীজগুলো সেগুলো তো ফ্লাওয়ার পটে দিয়ে রাখছিলাম, কিন্তু যখন বসন্ত আসলো, উড মাই ওয়াইফ স্প্রাউট আউট, বলছে আমার ওয়াইফের কি বীজ থেকে গাছ বার হবে? হ্যাঁ, উড হার ফ্লাওয়ার্স ব্লুম রেড, তখন আমার এই যে ওয়াইফের যে গাছগুলো বীজগুলো লাগিয়েছি সেখান থেকে যে গাছ হবে, সে গাছ থেকে কি মানে লাল ফুল হবে? আই জাস্ট ডিড নট নো, আমি অবশ্য তা জানি না। তো গল্পটা কেমন লাগলো বলো তো? হ্যাঁ স্যার আমার একদমই ভালো লাগে। স্যার আগামতে কিছুই বোঝা যায় নাই। হ্যাঁ, এখানে গল্পটা একটু সিম্বলিক অবস্থা আছে, বুঝতে পেরেছো? মানে গল্পটা প্রথম দিকে কাহিনীটা ভালো চলছিল, কিন্তু ওই যে তার মেটামরফোসড হয়েছে, হ্যাঁ, মানুষ থেকে হঠাৎ করে গাছ হয়ে গেছে, সে যে বিজনেসে গেছিল, সেই বিজনেস থেকে ফিরে এসে যে তার ওয়াইফের অবস্থানটা দেখলো, কি সে কেমন হয়ে গেছে বলো? গাছ হয়ে গেছে নাকি? এই গাছ হওয়া থেকে এই কাহিনীটা কেমন জানি একটু উল্টা উল্টা লাগলো না? তো যাই হোক, হ্যাঁ, এখানে মেইনলি এর যে দেখো, যদি আমরা একটু খেয়াল করি, একটু কোথায় গেল, দ্য ফ্রুটস অফ মাই উইমেন নাকি গল্পের নাম? হ্যাঁ, জি স্যার। দেখি এখানে কি বলে আসলে। দেখেন, দ্য ফ্রুটস অফ মাই উইমেন বাই হ্যাংক্যাং ইজ আ surrealist short story that served as a precursor to her acclaimed novel The Vegetarian. It explored the story of a woman who literally transformed into a plant, marking a radical escape from a stifling patriarchal marriage and mundane urban life. এখানে মেনলি যেটা বোঝাতে চেয়েছে সেটা হলো কি, যে অন্তত প্ল্যান্ট হলে পরে স্বাধীনভাবে বসবাস করা যায়। কারণ এই ওয়াইফটা কি, এই বিল্ডিংটা কি পছন্দ করতো বলো তো? ভালোবাসতো সে? ভালো যেহেতু বাসতো না, সে চাইতো এখান থেকে বার হতে। তা সে যে ওই যে স্বপ্ন দেখতো, সেই স্বপ্নটা বাস্তবে রূপান্তরিত হয়ে গেল। হ্যাঁ, যেরকম প্ল্যান্ট আকারে সে বড় হয়ে আস্তে আস্তে এখান থেকে মুক্তি পাবে। দেখো, প্রথমে হচ্ছে র্যাডিক্যাল স্কেপ অ্যান্ড ট্রান্সফরমেশন, মানে পুরো নিজেকে তার মানে যেটা ভালো লাগছে না, হ্যাঁ, মানে ওই যে যেখানে তারা থাকে, যে বিল্ডিংয়ে থাকে, সেটা তার কাছে জেলখানার মতো লাগে না, চারিদিকে বন্ধ গুমট। তারপরে দেখো, দ্য সেন্ট্রাল থিম ইজ দ্য উইমেন্স স্কেপ ফ্রম দ্য অপ্রেসিভ টাইটলি সিল্ড রিয়েলিটিস অফ আ লাইফ থ্রু মেটামরফোসিস ইন্টু আ প্লান্ট। ইট ইজ আ ডিজায়ার টু রিটার্ন টু আ ন্যাচারাল নন সোশ্যালাইজ স্টেট অফ বিং, লিভিং অনলি উইন্ড, সানলাইট অ্যান্ড ওয়াটার। এটা হয়তো সে মনে মনে চাইতো, সেই চাওয়াটাকেই গল্পের মাধ্যম দিয়েই বাস্তবায়ন করা হয়েছে। যদিও এটা বাস্তবে কি সম্ভব বলো? না স্যার। এটা কি বাস্তবে সম্ভব? বাস্তবে অবশ্যই সম্ভব না, কিন্তু এটা মনের কল্পনা দিয়ে একটা রূপ দেখানো হয়েছে, যে আমরা অনেক সময় এরকমটা চাই, যে আমরা যদি এরকম প্রকৃতির সাথে মিশে যেতে পারতাম, আমরা যদি গাছ হয়ে যেতে পারতাম, তাহলে এই যে মানুষ রূপী, তাই তো প্রাণীর যে এত সমস্যা, এত প্রতিকূল পরিস্থিতি, সেখান থেকে অন্তত মুক্তি পাওয়া যেত। কিন্তু গাছ হিসাবেও কি শেষ পর্যন্ত মুক্তি আছে বলো? বলো তো, একটা গাছ হয়ে গেল মনে, তারপরে কি সে ভালো ছিল? তার বিভিন্ন ঋতুতে কি হচ্ছে, গাছের পাতা ঝরে যাচ্ছে, যাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে পানি ছাড়া। তাহলে তুমি যাই হয়ে যাও এই পৃথিবীতে, তুমি পৃথিবীতে যাই হয়ে যাও, তুমি কি তোমার প্রবলেম থেকে নিজেকে দূরে রাখতে পারবা বলো? দূরে রাখা সম্ভব?
তুমি যদি মনে করো পাখিরা কত স্বাধীন, জি না স্যার, হ্যাঁ, কত সুখে তারা আছে, তাহলে সৃষ্টিকর্তা যদি আমাকে পাখি বানিয়ে দিত, আমি পাখির মতো থাকতাম। পৃথিবীতে কেউই স্বাধীন নয়। কিন্তু পাখি হওয়ার পরে কি তুমি ভালো থাকবা বলো? পাখি হলেও কি তুমি ভালো থাকবা? নিশ্চয়ই থাকবা না। তখন ঝড় জলোচ্ছ্বাস, বাসা নাই, খাবার নাই, কত প্রবলেম তুমি ফেস করবা। তারপরে দেখো প্যাট্রিয়ার্কি অ্যান্ড ডিহিউম্যানাইজেশন। দ্য স্টোরি হাইলাইটস দ্য ডিহিউম্যানাইজেশন অফ উইমেন উইদিন আ প্যাট্রিয়ার্কাল সোসাইটি, মানে স্বামী যেখানে ডোমিনেট করছে। হোয়ার দ্য ওয়াইফ ইজ ট্রিটেড অ্যাজ আ পজেশন অর আ ভেন্ডিং মেশিন বাই হার হাজব্যান্ড। Her transformation is a physical manifestation of her feeling trapped in her domestic and marital life. Alienation and loneliness. The story explored the profound isolation experienced in modern life, portraying loneliness as a central character in the couple's unraveling marriage. দেখো ওয়াইফ অসুস্থ, ওয়াইফের শরীরে কি হচ্ছে, এক ধরনের ব্রুইজ পড়েছে। সেই ব্রুইজ মানে হচ্ছে পরিবর্তনের ব্রুইজ। এখানে কিন্তু আসলে ক্যান্সার বা অন্য কিছুর জন্য ব্রুইজ না, ঠিক আছে? তো শরীরটা যে ট্রান্সফর্ম হচ্ছে, মেটামরফোজড হচ্ছে একটা ট্রিতে, তার চিহ্ন হচ্ছে ওইগুলো, বুঝতে পারছো? কারণ ডাক্তারের কাছে গেছে, কোনো অসুস্থতা নেই, কিছু নেই, সবই ঠিক আছে। তাহলে কি হচ্ছে, একটা রূপান্তর হচ্ছে, একটা পরিবর্তন হচ্ছে। এবং পরিবর্তন হতে হতে ওই যে রাইটার যখন বাইরে ছিল, স্পিকার যখন বাইরে ছিল বিজনেস পারপাসে, 7 দিন পরে এসে দেখে কি তার ওয়াইফ কি ওই যে ব্রুইজ থেকে আস্তে আস্তে কিসে পরিণত হয়ে গেছে, গাছে পরিণত হয়ে গেছে। কি এখন কি লিঙ্কটা বুঝতে পারতেছো ব্যাপারটা? যে ব্রুইজগুলো আসলে কিসের ব্রুইজ হচ্ছে, তার ক্যান্সারেরও না, তার অসুস্থতারও না, এটা হচ্ছে কিসের, তার ট্রান্সফরমেশনের সাইন, ঠিক আছে? তো যে শরীরটা আস্তে 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 পরিবর্তন হয়ে যাচ্ছে। অ্যাজ দ্য ওয়াইফ বিকামস মোর প্ল্যান্ট লাইক অ্যান্ড ফাইন্ডস পিস, দ্য হাজব্যান্ড বিকামস ইনক্রিজিংলি লনলি অ্যান্ড অ্যালিনেটেড। সে হাজব্যান্ডই একাকী হয়ে যায়। Bodily autonomy and resistance. The women's transformation is a form of passive, radical resistance against societal norms. দেখো, where body becomes a site of protest against her prescribed role. দেখো, বডি কি হয়ে গেছে, গাছে রূপান্তরিত হয়ে গেছে। যখন গাছে রূপান্তরিত হয়ে গেছে, তখন বাড়ির অবস্থা কেমন বলো? রাইটার এসে বা স্পিকার এসে বাড়ি কেমন অবস্থায় দেখলো? গোছানো নিস্তব্ধ, গোছানো নেই না। তাহলে কাজগুলো কে করতো বলো? ওয়াইফকে করতে হতো না? হ্যাঁ, ওয়াইফকে করতে হতো। তাহলে সে একটা প্রতিবাদ, যেন এটা একটা প্রতিবাদ, হ্যাঁ, যে আমি ট্রান্সফর্ম হওয়ার মাধ্যমে দেখিয়ে দিয়ে গেলাম যে সংসারে কত দায়িত্ব পালন করতে হয়। হ্যাঁ, বুঝতে পেরেছ? যে যখন এই দায়িত্বগুলো কেউ পালন করছে না। দ্য লিমিটস অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। দ্য স্টোরি সাজেস্ট দ্যাট দ্য ওয়াইফস ইনার এক্সপিরিয়েন্স অ্যাজ আ প্ল্যান্ট inaccessible to her husband, highlighting the inability of human language and logic to understand the profound changes of the natural world. মানে মূল কথা হলো, গাছ পরিবর্তন হয়ে গেল, ওয়াইফের মনের যে যন্ত্রণা, আবেগ, সেগুলো কেউ বুঝতে পারলো না। লিমিটস অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। সে শুধু দেখলো যে তার ওয়াইফ গাছ হয়ে গেছে, কিন্তু এর মাধ্যম দিয়ে কি বোঝাতে চাইলো বা কি হওয়াতে চাইলো, হয়তো আমাদের স্পিকার সেটা বুঝতেই পারেনি। পেরেছে বলো? যে এর মাধ্যম দিয়ে তাকে আসলে কি বোঝাতে চাওয়ানো হচ্ছে, সেটা হয়তো সে বুঝতেই পারেনি। তো যাই হোক, এইভাবে মোটামুটি আমরা যদি একটু খেয়াল করি তো বুঝতে পারবা। বিশেষ করে একটু খেয়াল করো, তোমাদের বইয়ে একটা প্লট সামারি আছে, দেখছো? দেখো, প্লট সামারি অফ দ্য ফ্রুট অফ মাই উমেন। এইটা তোমাদের আমি একটু 10 মিনিট টাইম দিলাম, মনে থাকবে? তোমরা দেখি পড়ে কতটুকু বুঝে নাও। স্টোরিটা অন্তত পড়ে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে বলবা, আমি ওই জায়গাটা একটু ক্লিয়ার করে দিব। তাহলে গল্পটা সংক্ষেপে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? সবাই কি লাইনে আছো? সবার কাছে কি বই আছে? 349 পেজে যাও সবাই, 349 পেজে যাও। এখন বাজে 10:40, 10:50 পর্যন্ত তোমাদের সময়। খুব ধীরে সুস্থে এই শুধু প্লট সামারিটুকু একটু পড়ে নাও, মনে থাকবে? এটা কয় পেজ? 2 পেজের, 2 পেজ একটু 10 মিনিটে পড়তে হবে। তাহলে আমি রেকর্ডিংটা অফ রাখলাম। আচ্ছা, সবাই পড়েছো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তো কিছুটা কি বোঝা গেল পড়ে?
স্যার গল্পের মধ্যে করেই বলা আছে কিন্তু সংক্ষেপে, হ্যাঁ সংক্ষেপে, কিন্তু এখানে ওই হ্যাঁ এক্সপ্লেনেশনটা কম দেওয়া আছে, এটা হলো বড় কথা। হ্যাঁ এক্সপ্লেনেশন কম। এখন তোমাদের কাজ হবে বাসায় যদি গল্পটা আবার নিজে থেকে একটু রিডিং দিতে পারো, তাহলে হয়তো যতটুকু বুঝতে গিয়ে একটু ঝামেলা আছে, তাই তো টার্নিংগুলো হয়তো আবার বুঝে ফেলতে পারবা যে কীভাবে গল্পটাকে আসলে রিপ্রেজেন্ট করা হয়েছে। হ্যাঁ, তো এটার মধ্য দিয়েই, এই গল্পটা পড়ার মাধ্যম দিয়ে আমাদের মোটামুটি প্রোজের শর্ট স্টোরি বা হচ্ছে ফিকশন বা নন ফিকশনগুলো পড়া শেষ হলো, শুধু নভেলটা বাকি আছে। নভেলটা আমরা হয়তো আগামীকালকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে আমরা পড়বো এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আর তোমরা একটু যে বইগুলো বার হয়েছে সেগুলো একটু দ্রুত কিনে নাও, যাতে আমরা আগামী সপ্তাহ থেকে পড়াগুলো দিয়ে ফেলতে পারি, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, দ্রুত একটু বইগুলো কিনে নেওয়ার চেষ্টা করবা। যদি বই নিজ নিজ জেলা বা ওগুলোতে না পাও, তাহলে অনলাইনে তোমরা কিনে নিতে পারো, ঠিক আছে? অনলাইন থেকেও নিয়ে নিতে পারবা দ্রুত। তো যদি কারো কোনো সমস্যা হয় আমাকে জানাবা, আমি দোকানের নাম্বার দিব, সেখান থেকে কল দিয়ে তোমরা নিয়ে নিতে পারবা। হ্যাঁ, কিন্তু দ্রুত দরকার, যেহেতু আমাদের সময় চলে যাচ্ছে। এরপর থেকে আমরা পোয়েট্রি শুরু করব, তবে নভেলটা শেষ করে। হ্যাঁ, নভেল বইটা কি সবার কাছে আছে? নভেলটা কি কিনেছো সবাই? টেক্সটটা? জি স্যার। যদিও এখানে আমি সবগুলোই টেক্সট পড়িয়ে দিলাম, কিন্তু নভেলের টেক্সট পড়া তো আমার সম্ভব না, ওটা তো আমি তোমাদের পড়া দিতে পারবো না। তো সেখানে আমি সামারি পড়াবো, ঠিক আছে? শুধু, কারণ পুরো অত বড় একটা নভেল এইভাবে ধরে ধরে পড়িয়ে দেওয়া কঠিন, এতে সময় নষ্ট হবে। আর যেহেতু আমরা মেজর গল্পগুলো পড়ে ফেলেছি, নভেল একটা টেক্সট তোমরা একটু যদি নিজ দায়িত্বে পড়ে নিতে পারো তো ওটা ভালো হয়। তোমরা একটু চেষ্টা করবা, ঠিক আছে? আমি সামারিটা আগামী দিন হয়তো 2টা বা 3টা ক্লাস লাগতে পারে, এটা স্টোরির মতোই দিয়ে আমরা মোটামুটি প্রোজটাকে কভার করে ফেলবো। তারপরে এর ভিতরে যদি আমাদের গাইড চলে আসে, কোশ্চেন দিয়ে ওটা শেষ করে ফেলবো, তারপর আমরা পোয়েট্রিতে চলে যাব। আর রিডিং স্কিলসের বইটা না আসা পর্যন্ত আমি রিডিং স্কিলস পড়াইয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ যদি কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়, প্যাসেজ পরিবর্তন আসে, তাই না? তাহলে অযথা পড়া হবে না আমাদের এগুলো, বলো? রিডিং স্কিলসের পড়াটা কিন্তু অযথা হবে, কিন্তু এই যে রাইটিং বা হচ্ছে তোমার প্রোজ, এই গল্পগুলো তো চেঞ্জ হচ্ছে না, অতএব এগুলো আমরা আগে নিতে পারলে ওদিকে আমরা পরে ওইগুলোকে কভার করে নিতে পারবো। তবে যেগুলো পড়ানো হচ্ছে আমি তোমাদের বারবার অনুরোধ করবো একটু ভালো করে পড়ে নিবা, যদিও তোমাদের ক্লাসে উপস্থিতি খুবই আতঙ্কজনক, ঠিক আছে? তারপরে আসলে আমি আর বারবার একই কথা বললে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে, যে যারা শুনছো না তোমরা, একই কথা বললে তো তোমাদের ভিতরে কেউ কেউ বলতো স্যার একই কথা প্রতিদিন বলে। হ্যাঁ, তো এতেও আমার লজ্জা লাগে, কিন্তু না বললেও তো কিছু করার নেই, না বললেও তো হচ্ছে না, তাই না? হ্যাঁ, প্রতিদিন ওই এখন যদি বলিস গ্রুপটা বাদ দিব, তো আবার সেই অনুরোধ শুরু করে দিবা, হাত পা ধরা শুরু হয়ে যাবে, অনুরোধ শুরু হয়ে যাবে, আবার 2 দিন পর আবার সেই খ্যাত হয়ে যাচ্ছ, তাহলে কীভাবে সম্ভব বলো? ফার্স্ট ইয়ারে পড়তেছো, একটু ধারাবাহিকভাবে পড়াশোনা না করলে ওই নাকে মুখে দড়ি দিয়ে শুয়ে থাকতে হবে আর কি। সেটা পরীক্ষা যখন আসবে তখন বুঝতে পারবা। আমাদের আর কাজ কি? টাকা দিচ্ছ বলতে কথা বলতেছি, টাকা দিয়ে যুক্ত না হলে আমার সাথে তোমার কোনো সম্পর্কই থাকবে না, থাকবে বলো? অতএব তুমি আসো, তোমাকে বলছি, শুনতে ভালো না থাকলে চলে যাবা, কিন্তু পড়াশোনা একটু করো। হ্যাঁ, ওই 2-15 জন যারা আছো রেগুলার তারাই আছো, বাকিগুলো ওই 2-5 জন করে প্রতিদিন অ্যাড হয়ে ওই 20-25 জন পূরণ করে আর কি। হ্যাঁ, রেগুলার স্টুডেন্টের সংখ্যা 100 জনের ভিতরে মাত্র 10 থেকে 15 জন, বাকি 85 জন করে কি ওই সপ্তাহে 5-10 জন করে যুক্ত হয়ে মানে কোটা পূরণ করে, যে ক্লাসে যেন অন্তত 20-25 জন থাকে। তোমরা ক্লাসে যুক্ত হও কেন? যদি আধা ঘন্টার পরে যদি ক্লাস থেকে লিভ নিতে হয়, তাহলে যুক্ত না হলেই হয় না, বলো তো? যদি পুরো ক্লাসই তুমি করতে না পারো, তাহলে তোমার কী লাভটা আছে ক্লাসে যুক্ত হওয়ার? আছে বলো? তাহলে তুমি ক্লাসে একদমই যুক্তই না হও, তাও ভালো। দেখা যাচ্ছে প্রথম দিকে 30-40 জন থাকলে আধা ঘন্টা না যেতেই চলে আসে 20-এ, তাহলে তোমরা কি ভাবো যে আমি স্যার কোনো জাদু খেলা দেখাবে বা সাপ খেলা, এরকম কিছু? বলো, এরকম কিছু দেখানো হয়? বলো যে সাপ খেলা দেখাবে স্যার আজকে, এই জন্য যুক্ত হও। যখন দেখো যে না স্যারে আজ সাপ খেলা দেখাচ্ছে না, অন্য কিছু করতেছে, তখন গ্রুপ থেকে লিভ নাও। তাহলে কি দরকার ছিল তোমাদের এই মানে লাইভ ক্লাসে যুক্ত হওয়ার, যদি তুমি পুরো ক্লাসটাই না করবা? বলো, দরকার আছে যুক্ত হওয়ার? আছে? হ্যাঁ, তাহলে তুমি যদি পুরোটা না থাকতে পারো তাহলে তোমার যুক্ত হওয়ার দরকার নেই। তোমার যদি রেকর্ড ক্লাসে ভালো লাগে তুমি রেকর্ড ক্লাসই করো, আর যদি পড়াশোনায় ভালো না লাগে তোমার পড়াশোনা করার দরকারই তো নাই। তোমাকে তো জোরাজোরি করছে কে পড়াশোনা করার জন্য? কেউ করেনি তো। তোমার বাপ্পা টাকা দিচ্ছে তোমাকে পড়াশোনা করতে, তুমি করতেছো,
তো তুমি যদি কোটিপতি হয়ে যাও, তোমার বাপ মায়ের কোনো লাভ হবে না, ওই বাপ মা বৃদ্ধাশ্রমে যাবে। ঠিক আছে? অতএব তোমাকে দিচ্ছে, তুমি ব্যবহার করে নিজের বৌসলের জন্য যা পারো তাই করো। তাও যদি না করতে চাও তো বাদ দাও, অযথা সময় নষ্ট করো কিসের জন্য? লাইভ ক্লাসে যদি যুক্ত হতেই না পারো তাহলে হয় না। হঠাৎ করে 10 মিনিটের জন্য যুক্ত হয়ে হাওয়া হয়ে যাওয়া, স্যারকে দেখানো যে স্যার আমি যুক্ত ছিলাম, দিয়ে লাভ কি বলো? তুমি ক্লাস করতে না পারলে আমার কাছে সরি বলে তোমার কোনো লাভ আছে বলো তো? তুমি ক্লাস করতে পারছো না, আমাকে সরি বলতেছো, তা আমাকে সরি বলে লাভ কি? তুমি ক্লাস না করলে আমার ক্ষতি? বলো, তুমি যদি ক্লাস না করো সেটা কি আমার ক্ষতি? না স্যার। হ্যাঁ, তাহলে আমাকে সরি বলে লাভ কি? আমি ক্লাস না নিলে তোমার ক্ষতি, সেটা আমি সরি বলতে পারি, কারণ তোমার আমি ক্ষতি করতেছি। কিন্তু তুমি ক্লাস না করলে তো আমার ক্ষতি নেই, তাহলে আমাকে সরি বলতে লাভ নেই, তো তোমাকে সরি বলা উচিত যে তুমি তোমার নিজেকে ফাঁকি দিচ্ছ, নিজের ক্ষতিটা তুমি নিজে করতেছ। অতএব স্যারকে সরি বলতে লাভ নেই, স্যার তো টাকা ঠিকই পাচ্ছে মাস শেষে। সরি বলতে যদি স্যারকে টাকা না দিতে, স্যার আপনাকে টাকাটা দেই নাই এই জন্য সরি, কিন্তু টাকা দিয়ে যদি ক্লাস না করে তো স্যারকে সরি বলার কিছু নেই, ওটা সরি নিজেকে বলো। দরকার হলে 2-4টা ওই মাঝে মাঝে চড় দিও গালে, যে জীবনে নিজের জন্য আস্তে আস্তে আমি কিছু ক্ষতি তৈরি করতেছি, যে ক্ষতিতে আমি নিজেই পড়বো, আর কেউ পড়বে না। আর এই ক্ষতির শিকার হবে তোমার বৌসল তারা, ঠিক আছে তো, বা হচ্ছে স্বামী তারা। তুমি ভালো কিছু করলে পারে তোমার বৌসল ভালো থাকতো, যেমন আমি এখন এই জায়গায় আসছি বলে অন্তত অর্থনৈতিক টেনশনটা আমার নেই, এতে আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, আমার পরিবারের কিছুটা সাপোর্ট পাচ্ছে। আমি যদি এই জায়গায় না আসতাম তাহলে ওরা সেই সাপোর্টটা পাইতো না, পাইতো বলো? তাহলে আমি আমার জীবনটা দিয়ে আমার স্যারেরা যারা ছিল তাদের কাছে সরি বলে তো আমার লাভ হয়নি। ঠিক আছে? তারা তাদের জীবন নিয়ে আছে, আমি আমার জীবন নিয়ে আসি। তাদের কাছে টাকা দিয়ে কিছু হেল্প পেয়েছি, সেই হেল্পটা আমি আমার জন্য নিয়ে আমার কাজটা আমি করতেছি। সে স্যাররা এখন খাচ্ছে কি দাচ্ছে, তারা ঘুমাচ্ছে নাকি অসুস্থ না মারা গেছে, সে খোঁজ কে নিতে গেছে? কেউ নিতেও যায়নি। অতএব নিজের জীবনটার জন্য যদি নিজেই ক্ষতি ডেকে আনো, তো এর মতো মানে বোকা বা নির্বোধ আর কি থাকতে পারে বলো? মানে আমি অবাক হয়ে যাই যে নিজের টাকা দিয়ে নিজের সেবাটা আমি কেন নিব না। বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, অন্য ক্ষেত্রে ঘটে না। কারণ তুমি চায়ের দোকানে 5 টাকা দিয়ে যদি চা খাও, চায়ে যদি চিনি কম হয় তাও তুমি তাকে বকাঝকা করে চিনি দিয়ে নাও কিনা বলো? এরকম না ব্যাপারটা? তুমি একটা চায়ের দোকানে 5 টাকা দিয়ে চা খেতে গেছো, বেচারা তোমাকে চিনি দেয়নি, তুমি কি করবা? চুপচাপ খেয়ে নিবা? কি করবা বলো শুনি, একজন বলো। না স্যার, চিনি নিয়ে নেব। যদি সে চিনি না দেয় তখন কি করবা? টাকা দিয়ে চলে যাবা? না, দোকানে কিন্তু তারপরে তুমি হাসপাতালে যাও, দোকানে যাও, যে তুমি 5 কেজি চাল কিনতে গেছো, তোমাকে 4 কেজি চাল দিছে, তুমি কি আদৌ যত্ন করে চলে আসো বাড়িতে? তাহলে পৃথিবীতে আর কোনো জায়গায়, একমাত্র শিক্ষা ছাড়া আর কোনো জায়গায় তুমি করবো যে টাকা দিয়ে চলে আসবা? আর কোন জায়গায় এই সেক্টরটা আর কোন জায়গায় আছে বলো? যে তুমি স্কুল কলেজে ভর্তি হয়েছি, স্কুল কলেজে ক্লাস করতে যাও না, তুমি প্রাইভেটে টাকা দিয়েছো, ক্লাস করো না, তাহলে পৃথিবীতে কোন সেবাটা আছে আর যেটা তুমি টাকা দিয়ে নাও না? কোন সেবা আছে বলো তো, যে তুমি টাকা দিয়ে আসছো কিন্তু সেবা নাও না? বলো কোনটা সেটা? একটা উদাহরণ বলো। তুমি যদি ফকিরকে 5 টাকা ভিক্ষা দাও, ভিক্ষাটা দাও কেন বলো তো? ফকিরকে 5 টাকা ভিক্ষাটা দাও কেন? এমনি দিয়ে দাও? দোয়া পাওয়ার জন্য। হ্যাঁ, ওকে হেল্প করার জন্য না। তুমি সৃষ্টিকর্তাকে দেখে বলো দিলাম 5 টাকা, কিন্তু মানে দোয়া পাওয়ার জন্য। হ্যাঁ, দোয়া পাওয়ার জন্য। হ্যাঁ, বিনিময়। তুমি দোয়া পাওয়ার জন্য টাকাটা দাও। ভিক্ষুককে টাকা দিচ্ছ, সেটাও দোয়া পাওয়ার জন্য দিচ্ছ। কিন্তু স্কুল কলেজে তুমি টাকা দিচ্ছ, প্রাইভেটে টাকা দিচ্ছ, সেটা তুমি কিসের জন্য দিচ্ছ বলো তো? মানে সবচেয়ে মানে কি বলবো, সবচেয়ে অপ্রয়োজনীয় একটা পণ্য হলো শিক্ষা বাংলাদেশে। এবং শিক্ষা ক্ষেত্রে যারা কাজ করে তারা হচ্ছে ফকির। স্টুডেন্টরা বাপের কাছ থেকে টাকা নিয়ে ফকিরদের দিয়ে চলে যায়, জাস্ট একটু দোয়া টোয়া করে দিয়ে। ঠিক আছে? যেমন আমি এক ফকির, তোমরা 500 টাকা মাসে দিয়ে বাড়িতে গিয়ে ঘুমাচ্ছ। ঠিক আছে? এটার যে সেবা,
সেটা নেওয়ার তোমার প্রয়োজন মনে হচ্ছে না। মাস শেষে আমি তোমাকে রিমুভ করে দিচ্ছি, আবার তুমি যুক্ত হচ্ছ, আবার যুক্ত হয়ে আবার কি করতেছো বলো, কি লাভ? একটু ভাবো তো, একটু একটু মাথা খাটিয়ে তো ভাবা যায় যে আমার টাকা দিয়ে আমি যদি সেবাটা না নিই তাহলে এটা কার ক্ষতি? এবং এটা তো রাতে নেওয়া হয়, রাত 11:30 থেকে 11টা, এই সময় যদি ব্যস্ত থাকে স্টুডেন্ট, তাহলে তুমি আসলে সুস্থ থাকে কখন? ব্যস্ততার বাদ দিয়ে তুমি ফাঁকা থাকো কখন বলো? কোন সময় ফাঁকা থাকে মানুষ? তাহলে যদি 9:30 থেকে 11টা পর্যন্ত যদি কেউ ব্যস্ত থাকে, তাই বলে 80-85 জন 100 জনের ভিতর সবাই ব্যস্ত বলো? এটা কি আমাকে বিশ্বাস করতে হবে যে সবাই ব্যস্ত? আমার এই স্টুডেন্টরা, এই ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা সবাই ব্যস্ত এই রাতের বেলায়, এটা আমাকে বিশ্বাস করতে হবে? কি জানি স্যার তারা কি করে, প্রত্যেক দিন কিছুদিন পর পর এরকম বারবার সমস্যা। আমরা তো অ্যাক্টিভ থাকি সবসময়। দেখা যাচ্ছে যে তারা হয়তো বাকিরা কি বিবাহিত করে আছে, আমি জানি না। 2-10 জন হয়তো সমস্যা থাকতে পারে, তাই বলে এতজন? আর বললাম যে তোমাদের এই লজ্জা লাগে এক কারণে, যে কারণ যাদের জন্য কথাটা বলছি তারা ক্লাসে নাই, যারা শুনছো তারা হচ্ছে স্কেপগোট। বললেও তারা অনেক নেগেটিভ ভাবে নেয়, মানে কথা শোনায় দেয় উল্টা তাদের ভালো করতে গেলে। সেটা তো বলছি, এই জন্য তো বললাম যে শিক্ষা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে অপ্রয়োজনীয় একটা পণ্য, এবং সেটার জন্য মানুষ আবার টাকা দিয়ে চলে যায়, এবং সেই সেবা তাকে ধরে দিতে গেলে সে আবার গালি দেয়, বুঝো না? নে ভাই নিয়ে যা, তুই যে টাকা দিচ্ছিস সেবাটা নিয়ে যা, এটা যে বলতে যাচ্ছি তাতেও তার রাগ হচ্ছে। তাহলে এর মতো পণ্য আর পৃথিবীতে কি আছে বলো? কাউকে কিছু বলাও যায় না। হ্যাঁ, এবং বিষ খাইলেও যদি বিষে কাজ না করে, তাও মনে দোকানদারকে গিয়ে মারতে ইচ্ছা করে, এই তোর বিষ কিনে নিয়ে আসলাম, বিষে যে কাজ করতেছে না, আমি তো বললাম না, তাও তো দোকানওয়ালাকে গিয়ে মারতে ইচ্ছা করে। কিন্তু এই শিক্ষাটা আবার কি জাতীয় পণ্য যে মানুষ টাকা দিয়ে চলে যায়, এবং শিক্ষকরা যখন জোর করে তাকে দিতে যাচ্ছে সেটাও সে নিতে অস্বস্তি বোধ করতেছে। হোয়াট আ প্রোডাক্ট! হ্যাঁ, যাক, তোমাদের আর বলবো না, কারণ তোমরা মাইন্ড করতেছো যে স্যার আমাদের উপর ঝাড়তেছে। না, এটা ঝাড়লাম তো তোমাদের উপরে না, রেকর্ডটা থাকলো, যদি কারো মনে হয় যে একটু দেখবে, শুনবে, বুঝবে, তাদের 2-1 যদি কাজ হয় তো ভালো, না হলে তো আমার দায়িত্বটা আমাকে পালন করতে হলে একটু বকাঝকা দিতে হবে, একটু কষ্ট করতে হবে, তাই না? কিছু তো করার নেই। জি স্যার। আমি তো একদম যদি হালকা করে দিই তাহলে তো আর 5 জনকেও পাওয়া যাবে না ক্লাসে। পাওয়া যাবে বলো? যদি আমি এরকম ভাবে চালাতে থাকি, ক্লাসে 10 জন থেকে 15 জনের বেশি পাওয়া যাবে না। স্যার যার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সে এমনিতেই ক্লাস করতে আসবে। সেটাই তো বলছি যে তোমরা এই যে বাংলাদেশ উন্নতটা হবে কি করে, যেখানে মানুষ নির্দেশনা পড়েই বোঝে না, যেখানে মানুষকে এক নির্দেশনা 10 বার দিলে পরেও বোঝে না, সেই দেশটাকে পরিচালনা করবে কে? সে আমাকে যদি কেউ স্বেচ্ছায় প্রধানমন্ত্রী বানিয়ে দেয়, আমি তো কখনোই হব না বাংলাদেশে। আমার প্রিন্সিপাল হওয়ারই ইচ্ছা নাই বাংলাদেশে, যেটা মানে কোনো কিছুর প্রধান হওয়ারই আমার ইচ্ছা নাই, যে হলেই ঝামেলা। কারণ এখানে মানুষরা কথা শোনে না, সে সার্ভিস হোল্ডার হোক আর সার্ভিস রিসিভার হোক, সব এক ধরনের। কারণ এটা ফাঁকিবাজ, এরা ধর্মকেও ফাঁকির একটা মানে কি টুল হিসাবে ইউজ করে, ঠিক আছে? ধর্মকেও ফাঁকির টুল হিসাবে ইউজ করে। কিভাবে? এই যে ছেলেমেয়েরা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, বোরকা পরে যায়, কিন্তু বোরকার ভিতর দিয়ে কথা কয়, বলো? তাহলে তুমি তোমার ধর্মের রেসপেক্টটা কোন দিক দিয়ে রাখলা বলো তো? তুমি যে বোরকাটা পরেছো তো সেটা তো রিলিজিয়াস পারপাসে পড়ো নাকি? বোরকা বা মুখটা ঢাকো কিসের জন্য? রিলিজিয়াস পারপাসে না? জি স্যার। হ্যাঁ, তাহলে সেটাকেও যদি তুমি তোমার ওই নকল করা বা কথা বলা, দেখতে পাবে না বলে যদি কথা বলতে হয়, তাহলে তোমার এটা পড়ার কি দরকার ছিল? এবং যখন তোমাকে বলা হচ্ছে তুমি মুখ খোলো, তখন তোমার আবার রিলিজিয়নে আবার পড়তেছে, আঘাত পড়তেছে। কিন্তু তুমি ওটা ইউজ করে আবার তুমি তোমার রিলিজিয়নকে তুমি আবার অপমান করতেছো। তুমি তো রেসপেক্ট রাখতেছো না, তোমার রিলিজিয়নের পোশাকের তো রেসপেক্টই রাখতেছো না, যেটার উদ্দেশ্যটা কি? তুমি যখন মুখ ঢেকে আছো, বোরকা পড়তেছো, বিশেষ করে মেয়েরা বা ছেলেরা যখন জব্বা পড়তেছে বা মাথায় টুপি পরে আছে, তখন বুঝতে তুমি একজন রিলিজিয়াস পারসন। তোমার ওই মুহূর্তে অন্তত কোনো অপরাধ তোমার জন্য মানায় না, তুমি কোনো অপরাধ করতে পারো না, কারণ তুমি তোমার ধর্মকে সাথে নিয়ে আছো না বলো? কিন্তু তারপরে দেখছি বোরকার নিচ দিয়ে বই, মোবাইল ফোন দিয়ে তারা লিখতেছে। হ্যাঁ,
তাহলে এই মানুষগুলো শিক্ষিত হয়ে কি করবে বলো তো? এদের দ্বারা তুমি ভালো সেবা পাওয়ার আশা করতে পারো? বলো। তাহলে যে মেয়েটা বা যে ছেলেটা পাঞ্জাবি বা তার মানে ধর্মীয় পোশাককে ব্যবহার করে নকল করতেছে, তার কাছ থেকে তুমি কি ভালো সেবা ওই শিক্ষিত হলে তুমি পাইতে পারো? আমাকে বলো, এই প্রশ্নের উত্তর তোমরা দাও। তো পাওয়া সম্ভব না। আর তারপরে সাহিত্য পড়তেছো, এই কথা পড়ছো, তারপরে কোনো পরিবর্তন হচ্ছে না। তো যাই হোক, অনেক বকবকানি করলাম, কিছু মনে করো না, এর জন্য সরি। তো সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার কথা হবে আগামীকাল। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট স্যার। ওকে।